আর যদি কোনো রকম 15 দিন ভোটটা মানে পরে হতো, তাহলে আপনার অপোজিশনে যিনি ছিলেন তিনি হার্ট অ্যাটাক করতেন। তো টেকনিক্যালি করা হয়েছে নাকি আপনার স্বতঃস্ফূর্তভাবে আপনি এটা আসলে? যেহেতু আমি মার্কেটিং স্টুডেন্ট, জিরো কস্ট মার্কেটিং বলে একটা কথা আছে, সেটার মধ্য দিয়ে করেছি। সো ইট ওয়াজ প্ল্যান অ্যাকচুয়ালি, লিটল বিট। সো ওই আমরা পিকি ব্লাইন্ডার্সে যেটা দেখেছিলাম যে পুরো গ্যাংস্টার ফ্যামিলিতে সবাই গ্যাংস্টার থাকে আর কি। সেই ফাইটটা আসলে খুবই ভয়ঙ্কর একটা ফাইট হবে। উই উইল রেজিস্ট। জিনিসটা শুনলেই অনেকেই মানে না এটা কি যেন, এটা যুদ্ধ নাকি। হাদির একটা রিপ্লেসমেন্ট, এটা তো ধরা পড়ে যাওয়ার কথা। আমরা একটা আসন সমঝোতা করেছিলাম। এই যে সন্ত্রাসী অ্যাটাকের একসাথে অ্যাটাক, পুরো ব্ল্যাক আউট হয়েছে কিছু। আমি বললাম আমি গেলে তো এখন রক্তক্ষয়ী সংঘর্ষ হবে। এটা নিয়ে আমার খুব আফসোস হয়, যদি বেগম খালেদা জিয়া আরো থাকতো হয়তো এটা হতো না। জিয়াউর রহমানের আদর্শের লোকগুলা যদি আরো বেশি থাকতো এটা হতো না। তো মাঝখান দিয়ে কি হতো, আমি এমপি হইতাম, আমি জয়ী হইতাম, পার্লামেন্টে যাইতাম, কেউ ব্যক্তি হিসাবে বাধা দিতে আসে না, আমি এটার হলো পাহারাদার হব, তার সাথে তো লড়াই বাঁধবে। যে পাটোয়ারিকে আপনারা চেনেন, এই পাটোয়ারি আসলে ভেতর বাহির সব জায়গাতেই বারুদ। ও আচ্ছা, কি না কি হচ্ছে, দূরে থাকি। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি অল টাইম ব্রেড প্রেজেন্স তারজি কিবরিয়া শোতে। আজকে আমার এই অনুষ্ঠানে যিনি আছেন তাকে পরিচয় করিয়ে দেওয়ার প্রয়োজন নেই, তাকে দেখলেই আপনারা চিনবেন এবং তার নামই ব্র্যান্ড হয়ে গেছে বাংলাদেশের রাজনীতিতে সমসাময়িক সময়ে। নাসিরউদ্দিন পাটোয়ারি, আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে আসবার জন্য। যে আমাকে ইনভাইট করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে নিয়ে আসলে আমি মোটামুটি স্টাডি করছিলাম এবং স্টাডি করার প্রয়োজন হয়নি, কারণ আপনার প্রচুর কন্টেন্ট আমাদের সোশ্যাল মিডিয়াতে আসে, একটা দেখলে তো সাজেশন দিতেই থাকে। সো একের পর এক আমি দেখেছি, কিন্তু আমার কাছে সবচেয়ে ইন্টারেস্টিং একটা কমেন্টস যেটা মনে হয়েছে আজকের অনুষ্ঠানে বলে শুরু করা যেতে পারে, সেটা করেছেন আমাদের আরও একজন শ্রদ্ধাভাজন রাজনীতিবিদ যিনি আমার অনুষ্ঠানে এসেছিলেন, গোলাম মাওলা রনি। তিনি লিখেছেন বা তিনি কোনো একটা ভিডিওতে বলেছেন যে আর যদি কোনো রকম 15 দিন ভোটটা মানে পরে হতো, তাহলে আপনার অপোজিশনে যিনি ছিলেন তিনি হার্ট অ্যাটাক করতেন। তো মানে এত চাপার প্রয়োজন কি ছিল আসলে? মানে বেচারিকে এত বেশি চাপে রাখা, এটা কি খুব টেকনিক্যালি করা হয়েছে নাকি আপনার স্বতঃস্ফূর্তভাবেই আপনি এটা আসলে এভাবেই, আপনি এরকমই? আসলে আমাদের তো হারানোর কিছু নেই, আমরা তো গড়তেছি। তো ঢাকা লাইক এ কিংডম, মানে আপনার গ্যাং অফ ওয়াসিফপুর যে আমরা মুভিগুলো দেখেছিলাম, পিকি ব্লাইন্ডার্স, ওইখানে যেরকম গ্যাংস্টার যারা, তাদের একটা সাম্রাজ্য থাকে এবং তারা অনেক ইগোইস্টিক হয়। তো ফলত তাদের যদি কেউ আচর বসায়, তো বাংলাদেশে আসলে এই ধরনের এই গ্যাংস্টার জগতে যে কেউ আচর বসাবে এটা কখনো মানে উনিও কল্পনা করতে পারেন নাই। তো ফলত একটু যখন আচর বা একটু কথা বললেই একটু মেজাজ হারিয়ে ফেলতেন এবং শেষ পর্যন্ত সিক হয়ে গিয়েছিলেন। তো ওই জায়গাটা হলো, রাজনীতির জায়গাটা হলো খুব সহনশীল, যে কোনো জায়গায় যে কোনো সময় চ্যালেঞ্জ আসতে পারে। আর আমাদের যে নতুন জেনারেশনের রাজনীতি, আমরা তো যে ওল্ড সিস্টেম সেটা মেনে নিচ্ছি না, ফলত ওল্ড ভার্সেস নিউ যে সেটেলমেন্ট, সেটা একটা ফাইট ছিল। আপনার নির্বাচনী যে হেরে যাওয়াটা, এটাকে আপনি কিভাবে দেখছেন? বেসিক্যালি আমি ক্যাম্পেইনে প্রথমে ওসমান হাদি ভাই হত্যাকাণ্ডের পর একটা টাফ জোন ছিল এবং আমি ওনার মতো ক্যাম্পেইন শুরু করেছিলাম, মসজিদে যাওয়া, সোসাইটির সাথে কথা বলা, তা ওনাদের সাথেই। তা আমার একদিন শাহজাহানপুর আমতলায় আমি জুমা নামাজ পড়েছিলাম। জুমা নামাজ পড়ে বের হয়ে দেখলাম, আমি প্রথমে খুবই কম মানুষ নিয়ে হলো প্রচারণা করতাম, 5, 6, 7 জন। আমি মনে করি যে লক্ষ লক্ষ লোক নিয়ে মিছিল করা এগুলো আসলে ব্যাড কালচার। 4-5 জন যাব, মানুষের সাথে অনেক বেশি স্বতঃস্ফূর্তভাবে কথা বলা যায়, মানুষের সাথে মেশা যায়। মানুষ আমাদের সাথে অনেক মিশতে চেয়েছিল, আমাদের মানুষের সাথে মেশার সুযোগটা পাইনি। তো জুমা নামাজ থেকে বের হলাম, বের হওয়ার আমার পিছনে ফিরে দেখি 1000 লোক। তো এটা ছিল শাহজাহানপুরে, তো মির্জা আব্বাসের বাসার পাশেই মসজিদ। আমি তো নামাজ পড়ে চলে আসছি, সেখানে হালকা একটু বক্তব্য রেখি। এর পরের দিন আমি ক্যাম্পেইনে নামছি, এরপরে দেখি আমার বিভিন্ন জায়গায় এই আয়সা একটা কটু কথা বলে, ও আয়সা বলে যে এটা করেন কেন। পরে খোঁজ নিয়ে দেখলাম এই ছাত্র দল অথবা যুব দল। তো তারপরেও আমি কিছু বলি নাই। পরে আমি গুলিস্তানে ক্যাম্পেইন করতে গিয়েছিলাম, একটা ব্যবসায়ী এসে আমার কাছে কান্নাকাটি করতেছে যে ভাই আমি 500 টাকা আজকে ইনকাম করেছি, আমার 200 টাকা হলো চাঁদার জন্য দিয়ে দিতে হয়েছে। তো আমি ওনা থেকে পুরো হিস্ট্রিটা শুনলাম। ইটস লাইক দ্য মাল্টি লেভেল মার্কেটিং সিস্টেম, মানে একদম আপ লোয়ার লেভেল থেকে গুলশান অফিস পর্যন্ত, ওইখান থেকে আমি এটা ফাইন্ড আউট। তো এটা পিছনে কে খুঁজতে খুঁজতে পাইলাম আমাদের যিনি এই যে আব্বাস ভাই আছে, উনি ঢাকা শহরে কিন্তু বড় সড় একটা গ্যাংস্টার এবং উনি পুরো ফাইন্যান্সিয়াল এই সাম্রাজ্যটা নিয়ন্ত্রণ করে।
ছাত্রদল, যুবদল সবকিছু। আমি এগুলা কিন্তু আগে অত বেশি, আমি মনে করছি যে বিএনপি একটা স্থায়ী কমিটির সদস্য ভদ্র লোকই হবে। আমি শুনতাম যে খারাপ লোক আছে, কিন্তু এত খারাপ যে এটা জানতাম না। তো ওনার ব্যক্তির প্রতি আমার কোনো রাগ নাই, ইটস অ্যাবাউট দ্য সিস্টেম। তো পরে আমি কথা বলা শুরু করি এবং দেখি যে তারা আমাকে অনেক হেনস্থা করা শুরু করে। তো পরবর্তীতে আমি আর একটু ইন্টেন্সিফাই করি। পরে আমাকে অনেক থ্রেটেড দেওয়া হয় বিভিন্ন, যে আপনার আমাকে সবাই বলে যে তোমাকে তো কিন্তু মেরে ফেলা হবে হাদির মতন। তো আমি বলেছি আই ডোন্ট কেয়ার। আমার ওই যে গুলিস্তানে যে লোকটা চাঁদাবাজির শিকার হয়েছে, সেটার দ্বারা যে আমি এফেক্টেড হয়েছি, এটা আমার অনেক মনে নাড়া দিয়েছে। এবং আমার মনে হয়েছে যে বাংলাদেশের হলো আমাদের সবচেয়ে তরুণদের অভাব কি, ইকোনমিক সিস্টেম প্রবলেম। তো তাহলে ব্যবসা দরকার, ম্যানুফ্যাকচারিং হাব দরকার। ম্যানুফ্যাকচারিং হাব কি করে? আপনি যদি দুর্নীতিতে হলে চাঁদাবাজি শিকার হন, আপনি তো ব্যবসা করবেন না। ব্যবসা না করলে আপনার চাকরি হবে না, আমাদের তরুণদের চাকরি না হলে বাংলাদেশের উন্নয়ন হবে না। তো আমার কাছে এটা মনে হয়েছে একটা বড় প্রবলেম ইকোনমিক গ্রোথের ক্ষেত্রে চাঁদাবাজি। আবার হলো লাইসেন্সিং এর ব্যবসা, যেটা হলো দুর্নীতি হয়ে থাকে, ওইটাও বন্ধ করতে হবে। আর আরেকটা জায়গা হলো ব্যবসায়ীদের ভীতিকর, অর্থাৎ সন্ত্রাসী কার্যক্রম তাদের সাথে, অর্থাৎ সন্ত্রাস, চাঁদাবাজি, দখলদারিত্ব। আপনি একটা ব্যবসায়িক প্রতিষ্ঠান দিবেন, সেটা দখল করে বসে আছে। কিন্তু তো এটা যদি রিমুভ করতে পারে, আমাদের ইকোনমিক যে অবস্টেকলটা সেটা হলো সরলে একজন ব্যবসা করবে, ব্যবসা করলে আমার একটা চাকরি হবে, চাকরি করলে আমার সন্তানের ভালো পড়াশোনা করতে পারবে, সে ভালো এডুকেশন পাবে, আমি হেলথ কেয়ারে ভালো অ্যাক্সেস পাবো, সামগ্রিকভাবে আমাদের সোসাইটিটা ভালো হবে। যে অবস্থায় আছি, গার্মেন্টস সেক্টর আর রেমিটেন্সে দুইটার উপর ডিপেন্ড করে আমার থাকতে পারবো না। সো আমি যেটা বলেছি, এটা নট অনলি ঢাকা আর্টের কেন্দ্রিক, আমি হোল বাংলাদেশে ন্যারেটিভটা দিয়েছি। গতকালকে একজন বিএনপির সাথে কথা বলতে, উনি বলতেছে তোর কারণে আমাদের 20-30টা সিট কমে গিয়েছে। তো আমার জায়গাটা খুবই ক্লিয়ার, আমাদের ইকোনমিক প্রগ্রেস দরকার। ইকোনমিক প্রগ্রেসে এই জায়গাগুলো বাধা, ফলত এইখানে যদি কেউ ব্যক্তি হিসাবে বাধা দিতে আসে, না আমি এটার হলো পাহারাদার হব, তার সাথে তো লড়াই বাঁধবে। তো কেউ যদি সরে যায় তাহলে তো আমার সমস্যা নেই। রাইট, আপনাকে নিয়ে উনি মন্তব্য করেছে যে আপনি এত ভোট পেলেন কিভাবে, সেটা নিয়ে উনি চিন্তিত। সো আপনি এই হেরে যাওয়াটাকে পজিটিভ হিসেবে দেখছেন? আমার তো হারানো হয়েছে। আমার বেসিক্যালি হলো আমি তো গিয়েছিলাম ওই যে মির্জা আব্বাস মহিলা কলেজে, ওইখানে ভোটের গিয়ে দেখলাম খুবই স্লো। তারপরে হলো আমি যখন রেলওয়েতে গেলাম, সেখানে অনেকগুলো আমি তাদের আকাম কুকাম ধরলাম। পরে তো আমাকে ডিরেক্ট মাথায় এসে ঘুষিয়ে মারলো একজন প্রার্থীকে, অবরুদ্ধ ছিলাম, আর্মি উদ্ধার করলো। তো বিকালবেলায় পরবর্তীতে আমি আরো কয়েকটা কেন্দ্রে গেলাম, অব্যবস্থাপনা আমি দেখতে পাইলাম। তো ওইখানে ছোট ছোট রিগিং হচ্ছিল আর কি। তো তাদের সেট আপটা, এটা বাংলাদেশের যে ইলেকশন সিস্টেমটা, এটা পুরোটা একটা করাপ্টেড সিস্টেম, কর্পোরেট সিস্টেম আর কি। আপনি অনেকগুলো টাকা কামাবেন, টাকা নিয়ে বসবেন এবং একটা পুরো কর্পোরেট সিস্টেম করে কেন্দ্র করে সবাইকে ম্যানেজ করে তারপরে হয়তো প্রিজাইডিং অফিসার যারা, সেখানে আগে একটা বুকিং দেওয়া হয়েছে। আপনি দেখবেন মির্জা আব্বাস সাহেব হলো বাংলাদেশ ব্যাংকে গিয়েছে, সেখান থেকে কথা বলে বাংলাদেশ ব্যাংকের অনেক করাপ্টেড কর্মকর্তাকে প্রিজাইডিং অফিসার বানিয়েছে এবং সেখানে হলো দুর্নীতিগুলো বেশি করেছে। সন্ধ্যার পরে তারা কি করেছে, যে মানুষ তো ভোট দিয়ে গিয়েছে এবং আমি তো দেখছিলাম যে আমার ভোটের রেশিও এবং আমি মানুষ থেকে যে রেসপন্স পেয়েছি, সেই জায়গা থেকে আমি মনে করছি ঠিক আছে, এটাতে আমাদের ইনশাল্লাহ জয় আসবেই। তো আমি একটু নির্ভয় ছিলাম যে ঠিক আছে, আমাদের তো সবকিছু ঠিক আছে। পরে একসাথে 97টা কেন্দ্রে তারা অ্যাটাক দিছে। এটাতে আমাদের এজেন্ট যারা, তারা ভড়কে গিয়েছে এবং প্রিজাইডিং অফিসার ছাড়া তারাও ভড়কে গিয়েছে এবং এজেন্টরা ভয় হলো সাইন করে দিয়েছে ওইটা, যারা যেভাবে বলেছে সেভাবেই। ফলত আমাদের তো টাকা পয়সা না যে আমি 97টা কেন্দ্রে, তাহলে প্রত্যেকটা কেন্দ্রে আমার 200-300 করে লোক থাকবে এবং তারা হলো অস্ত্র সজ্জিত। আমার তো ওই জায়গায় ওই ক্যাপাসিটিটা ছিল না। ফলত কেন্দ্রগুলো যখন অ্যাটাক হয়েছে ভোটের হলে, ওই জায়গাটা রিগিং শুরু হয়েছে আর কি। তো প্রত্যেকটা জায়গায় তারা সিস্টেমটা করেছে, কোথাও একটা বড় সাইজে করে না যেটা নিয়ে মানুষের সামনে উন্মোচন হবে, ছোট ছোট করে করেছে। এবং আমি প্রশাসনের সাথে গিয়ে বসলাম, প্রশাসন বললো একদিন আগে আমাদের সাথে একটু বসলেই তো হইতো। তো আমি বললাম এটা বসতে হবে, যে এটা কেন, মানুষ ভোট দিবে, সেই ভোটের মধ্যে যে আসবে সেই হবে, আমি কি আপনার সাথে বসবো? তাহলে পরের দিন আপনাদেরকে আপনি যে কথা বলবেন সেটা অনুযায়ী আমার চলতে হবে। তো বুঝলাম যে প্রশাসনেরও ওইখানে হেল্প আছে, প্রশাসনে এঙ্গেজমেন্ট হয়ে গেছে। তো রাতের বেলায় যখন আরো সময় হচ্ছিল, পরবর্তীতে ওই আমরা পিকি ব্লাইন্ডার্সে যেটা দেখেছিলাম যে পুরো গ্যাংস্টার ফ্যামিলিতে সবাই গ্যাংস্টার থাকে আর কি। তারপর হলো মির্জা আব্বাস হলো মিলেনিয়াম হলো ইউনিভার্সিটিতে গেলায়, সেখানে যা ভোট চুরি করলো। তার বউ সিদ্ধেশ্বরীতে গেল, সেখান থেকে আমার ফোন আসতেছে, 2টা বোনকে আটক করে রাখছে। আমি প্রশাসনকে বলতেছি, প্রশাসন মুভ করতেছে না। পরে প্রশাসনকে বললাম, ওই ম্যাজিস্ট্রেট জেনে ছিল, উনি একটা কেন্দ্র রক্ষা করে আরেকটাতে গিয়েছে, পরে এটাতে আবার অ্যাটাক হয়েছে। তো আমি বলেছিলাম তাহলে কি আমরাও ফিল্ডে নামবো? আমি ওই রাত্রে আহ্বান জানাই তো বাংলাদেশে একটা রক্তক্ষয়ী সংঘর্ষ হতো, কিন্তু আমার মনে হয়েছে ওই রক্তক্ষয়ী সংঘর্ষে আমার যাওয়া উচিত না। পৃথিবীর মানুষ অথবা বাংলাদেশের মানুষ দেখবে যে এখানে কি হয়েছিল। আমার তখন যদি আমি ডাক দিতাম 50, 60, 1 লাখ মানুষ হলো, আমি এমনি পাইতাম। এটাতে কি হতো, একটা কনফ্রন্টেশন হতো, মারামারি হতো।
অনেকগুলা মানুষ হসপিটালাইজ থাকতো। তো মাঝখান দিয়ে কি হতো, আমি এমপি হইতাম, আমি জয়ী হইতাম, পার্লামেন্টে যাইতাম, তো আমি তারপরে হসপিটালে গিয়ে ওই মানুষগুলোকে কি জবাব দিতাম। ওনার ছেলে এক জায়গায় গিয়েছে, ওনার যে ভাগিনা আদিত্য রিটার্নিং কর্মকর্তার সাথে, অর্থাৎ যেই আপনার নিয়ম রয়েছে বক্সের ভিতরে সিল পড়তে হবে, বাইরে পড়লে এটা বাতিল, তারা রিটার্নিং অফিসারের সাথে লিয়াজু করে প্রিজাইডিং অফিসারের সাথে যোগ সাজস করে সেটাও তারা ইনক্লুড করাইলো। এবং মির্জা আব্বাসের ওয়াইফ ডিরেক্টলি ওইখানে গিয়ে ওই গুন্ডামি মাস্তানির নেতৃত্ব দিল এবং তার ফ্যামিলির সবাই এটাতে করলো। তো সেই জায়গাটা হলো এই যে সন্ত্রাসী অ্যাটাকের একসাথে অ্যাটাক পুরো ব্ল্যাক আউট হয়েছে, এটা আমরা কিভাবে ট্যাকেল দিব। আমার তো অর্থাৎ আমাদের এখানে 108টা কেন্দ্র, প্রত্যেকটা কেন্দ্র মাফিক তারা হলো পার ডে তাদের হলো 30,000 টাকা করে খরচ ছিল। এখন পার ডে তারা খরচ করেছে, আমি ফুল ক্যাম্প মানে আমার ফুল ইয়াতেও একটা কেন্দ্র খরচ হয় না, আমি যে টাকা খরচ করেছি আমি মানুষের কাছে বেশি গিয়েছি, মানুষ আমাকে ভোট দিতে এসেছে। তো এখন আমার জায়গাটা ছিল আমি ভোটগুলো রক্ষা করার, অর্থাৎ আপনার দোকানে আইসা একজনের টাকা দিয়ে গিয়েছে, এখন যাতে কোনো ডাকাত এসে না রক্ষা করে আপনার লকার আছে, আমি যে লকারও দিচ্ছি এই লকারটা তো আমার দেওয়ার কাজ না, এটা তো ইলেকশন কমিশনের দেওয়ার কাজ। ইলেকশন কমিশনের কাজ হলে মানুষ এসে ভোট দিবে, সিকিউর করবে, যে জয়ী হবে তাকে জয়ী ঘোষণা করবে। ফলে ইলেকশন কমিশন তো এটা রক্ষা করতে পারে নাই। And আমি তো একজন নাগরিক হিসেবে আইন আমার হাতে তুলে নিতে পারি না। আমি প্রশাসনের অফিসে গিয়েছি, প্রশাসন আমাকে সেই হেল্পটা করে নাই। এবং সবচেয়ে যেটা আমি 1 মিনিটে শেষ করব, অ্যানেক্স ভবনে যেটাতে হলো ভোটের বড় একটা রিগিং করা হয়েছে, অর্থাৎ ভার্সিটিতে একটা কেন্দ্র ছিল, সেখানে আমি পুলিশ পাঠাইছি, প্রশাসনের ডিসি অফিসে গিয়ে পুলিশ উদ্ধার করতে পারে না ব্যালট বক্স। তারপর আমি বিজিবি পাঠাইছি, সেটা উদ্ধার করতে পারে নাই। আর্মি মুভ করবে, প্রক্টর তাদেরকে বাধা দিয়ে রেখেছিল। পরবর্তীতে যখন আমি বলেছি আমি এখন যাওয়া শুরু করবো, এখানে রক্তক্ষয়ী সংঘর্ষ হবে, আমাকে ডিসি বলতেছে তাহলে আপনারা করেন সবকিছু। আমি বললাম আমি গেলে তো এখন রক্তক্ষয়ী সংঘর্ষ হবে, 2 দল মাঠে মারামারি করবে। পরে আমি বলছি ঠিক আছে তাহলে আমি যাচ্ছি। তখন সাথে সাথে হলো প্রক্টর ফোন দিছে, ঠিক আছে আর্মির মোবিলাইজেশন লাগবে না, পুলিশ এবং বিজিবি হলে ব্যালট বাক্স উদ্ধার করে আইসা দিয়ে গেছে। মাঝখানে হলো 3 ঘন্টা কোনো ফলাফল হয় নাই। হ্যাঁ, একমত। আচ্ছা, মিডিয়ার ভূমিকা কি ছিল? এত কিছু আপনি বলছেন, আপনার এত আলোচিত জায়গা এটা, আমি 1 মিনিটে আপনার কাছ থেকে শুনতে চাই। বাংলাদেশে বড় একটা ভূমিকা পালন করছে মৌজ মিডিয়া। তারেক রহমান বিদেশে থেকেই সবগুলা এই যারা মিডিয়া হাউসগুলো তাদের সাথে বসেছে। আমাদের মিডিয়া কু হয়েছে ওই রাতে, আমরা প্রশাসনিক কু হয়েছে, মিডিয়া কু হয়েছে। এই আসনে আপনাকে যখন দেয়া হলো এনসিপি থেকে বা আপনারা যে 11 দল করলেন সেখান থেকে, ডেফিনেটলি তাদের জায়গা থেকেও বিষয়টা ক্লিয়ার ছিল যে এখানে পাটোয়ারির মতো কাউকেই দিতে হবে। মানে এখানে 2টা ইস্যু, একটা হচ্ছে আমাদের হাদিকে হারানো এবং তারপরে হাদির একটা রিপ্লেসমেন্ট, আর 2 নম্বর হচ্ছে আপনি যেটা বলছিলেন যে সেই জায়গাটায় খুবই চ্যালেঞ্জ ফেস করতে পারে এরকম কাউকে দেয়া। এবং আমি আপনার সম্পর্কে এরকম শুনেছি, টুকটাক যতটুকু জেনেছি, সেটা হচ্ছে আপনি বাই ন্যাচারালি এরকম খুব চ্যালেঞ্জ নিতে পছন্দ করেন। আপনার সম্পর্কে এরকম একটা গল্প আমি শুনেছি, আমি জানি না কতটুকু সত্য, আপনার মুখ থেকে শুনবো। আপনি জেল থেকে বের হয়ে ভর্তি পরীক্ষায় নাকি 11তম হয়েছিলেন। জি, এটা আপনারা জানেন কিনা জানি না, তার মানে ও কি পরিমাণ মেরিটোরিয়াস, এবং ঢাকা ইউনিভার্সিটিতে সেটা। হ্যাঁ, ঢাকা ইউনিভার্সিটি। কি স্টোরিটা আমাকে একটু বলেন তো। আমি বেসিক্যালি আমার ইন্টারে ইউনিভার্সিটির সিলেবাসটা শেষ করি। তো আমাদের যে দারুন নাজাতে সাধারণত ওই সময় সব কলেজেই আমরা কিন্তু চিনি জানি যারা ফার্স্ট বয়, তো প্রত্যেকের মধ্যে একটা চ্যালেঞ্জ হতো কি এবার ভার্সিটিতে ফার্স্ট। আপনি দারুন নাজাতের স্টুডেন্ট? আমি দারুন নাজাতে ছিলাম। এই দারুন নাজাত সম্পর্কে সম্ভবত আমাদের আজহারি একটা বক্তব্যে কোনো একটা কিছু বলেছিল, সিনিয়র ছিল। ওকে, মিজানুর রহমান আজহারির কথা বলছি। জি, সিনিয়র ছিল। তো সেই দারুন নাজাত ওকে। তো ওইখানে আমি ঘোষণা দিয়েছিলাম আমার মানে ভর্তি পরীক্ষা আমি ফার্স্ট হব, কারণ আমার প্রিপারেশনটা পুরোটাই ঢাকা ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষা। কারণ এটা যার সিলেবাসটা কভার করা থাকে, এটা আমাদের ইন্টার লেভেলে যারা আছে, মানে এটা বুয়েটও অনেকে এরকম ঘোষণা দিয়ে থাকে, ঢাকা ইউনিভার্সিটিতে ঘোষণা দিয়ে থাকে। এটা তো খুবই মানে আপনার এসএসসি ইন্টারের রেজাল্ট কি ছিল? 2টাই প্লাস ছিল। ওকে, তারপর আপনি এতটা কনফিডেন্ট ছিলেন? আমার জিকেটাও ফুল কভার করা ছিল, বাংলাও কভার করা ছিল, ইংলিশটাও কভার করা ছিল। মানে এটা কি বি ইউনিটের কথা বলছেন? খ ইউনিট, বি ইউনিট, ডি ইউনিট 2টার জন্যই। ওকে, তারপর কি হলো? তো কোশ্চেন কোথা থেকে করবে? কোশ্চেন তো এখান থেকেই করবে। হ্যাঁ, কোশ্চেন তো আর বাহির থেকে করতে পারবে না, সেখান থেকে করলে এখান থেকে তো আসবে। এবং আমার অ্যাসেসমেন্টের জায়গা ছিল, যারা মিল্লাতে যারা ছিল, নটরডেমে যারা ছিল, ফুলটা আমাদের অ্যাসেসমেন্ট থাকে যে কেমন, এবং সেই কোচিংগুলোতেও যে অ্যাসেসমেন্টগুলো হয় সেই কোচিংগুলোতেও আমি ভালো রেজাল্ট করছিলাম। এবং আমি পরে যখন কোচিং করতে আসছি দেখছি যে আমি ভালো করতেছি, এবং সেখানে আমি প্রথমে একটু ভয় পাইছিলাম যে না কি হয়, পরে দেখলাম যে না সবকিছু আয়ত্তে আছে। না, কিন্তু আপনি তো ওই সময় তাহলে জেলে গেলেন কিভাবে? ওইখানে ফার্ম গেটে তো সবাই কোচিং করতে আসে। জি। তো আমি ফার্ম গেটে, তো আমি মধ্যবিত্ত ফ্যামিলির ছেলে, একটা মেসে উঠি।
তো ওই ম্যাচটা হলো শিবিরের ম্যাচ ছিল, যেটা হলো আমাদের দারুন নাজাতের বড় ভাইরা আমাকে এখানে উঠিয়ে দিয়েছে। ওকে। তো ওনারা ভার্সিটিতে চলে গিয়েছে, আমি জিজ্ঞেস করলাম কোথায় উঠা যায়, তো ওনারা বললো আমরা এখান থেকে পাশ করেছি, ম্যাচটার পরিবেশ ভালো। তো তেজকুনি পাড়ায় মসজিদে এটা নামাজের পরে যে হেফাজতে ইসলামের তখন আন্দোলন চলতেছিল ইসলাম নিয়ে। কত সালের গল্প এটা? 13 সালে। 2013 সালে। 13 সালে। ওকে। তো মসজিদে নামাজের পরে আন্দোলন হয়েছিল। তো আন্দোলনের সময় হলো যারা আওয়ামী লীগের তারা আন্দোলনে বাধা দিয়েছিল, কিন্তু মুসল্লি যারা, ওরা তো পলিটিক্যাল না, একদম সাধারণ মুসল্লি, তারাও ওকে সাইড করে চলে গিয়েছিল। তো রাতের বেলায় হলো ওই জায়গাতে মেসে পুলিশ আসে এবং আমি বাংলা শিট পড়তেছিলাম। তো এসে সবাইকে মারধর শুরু করে। তো আমি তো তাকায় আছি, এরা কই থেকে আসলো, বড় বড় অস্ত্র সব কিছু। পরে আমাদেরকে মারলো, পরে চোখ বাইনে থানা নিয়ে গেল। তো থানা নিয়ে রাখলো, নির্যাতন করলো, রাতের বেলায় ডাকলো, যেদিকে রিমান্ডে নিয়ে গেল। তো আমাকে প্রথমে অনেক মারছে, পরে আমি সেন্সলেস এসে আবার ধরে নিয়ে গেছে। ওহো। তারপরে পা উপরের দিকে দিয়ে মাথা নিচের দিকে দিয়ে আবার মারছে, মারার পরে আবার সেন্সলেস এসে নিয়ে আসছে। তো আমি তো দারুণতার কারণে আমি দেখা গেছে সব ওয়াক্ত নামাজ পড়ি। তো আমি দাঁড়াতে যাচ্ছিলাম, দাঁড়াতে পারছিলাম না, পরে ডান পা ভেঙে দিয়েছিল তারা। তো আবার নিয়ে আমাকে মারছে। এইরকম আক্রোশ হওয়ার কারণটা কি? মানে আপনার তো কোনো ধরনের ব্যাকগ্রাউন্ড ছিল না যে না, লাইক আমি জিজ্ঞেস করছিলাম যে আমাকে ধরে নিয়ে আসছেন কেন, বললো আজকে 24 জনকে ধরতে হবে, এর মধ্যে তুমিও আছো। মানে তাদের প্রত্যেকটা থানা একটা কোটা থাকতো, পুলিশের উপর একটা বার্ডেন ছিল। এখন যারা অ্যাকচুয়াল ফাইটার তাদের তো আসলে ধরা যায় না, তাদের সব ধরনের অ্যারেঞ্জমেন্ট থাকে, কোথায় পালিয়ে যাবে, কোথায় কি করবে, অথবা যারা ওই সময় পলিটিক্যালি খুবই ওই সময় আন্দোলন করতেছিল। তো ওইখানে হলো শিবিরেরও কিছু লোক এসে রাতে ছিল। তো ওরা এটাকে সেফ জোন মনে করছে, তাদের ফোন ট্র্যাকিং করে আবার এইখানে এসেছে। আমরা একদম অধিকাংশ স্টুডেন্ট ছিলাম এবং আমাদের অনেকের এই জীবনটা ব্যাহত, মানে আমরা যেই এক্সপেকটেশনটা ছিল যে ঠিক আছে একটা ট্রমা ছাড়াই জীবনটা একদম ইউনিভার্সিটি যাবে, ইউনিভার্সিটিতে ভর্তি হব, টিচার হব বা বিসিএস দিব, এটার মধ্যে ছিল। ওইখানে আসলে জীবনের বাঘটা ঘুরে যায়। তো আপনার পাটা ভেঙে গেল, তারপরে? পা ভেঙে তারপরে আমি তো দাঁড়াতে যাচ্ছিলাম, পরে দাঁড়াতে পারতেছিলাম না। পরে বললো যে তুই তো আসলে শিবির, তুই নামাজ পড়তেছিস। তা আমি বললাম আমি তো নামাজ দারুন নাজাত থেকে পড়ি, দারুন নাজাতে তো আসলে এটা করা যায় না। তো পরে আবার মারলো, মেরে রেখে দিল। তো ওইখানে আসলে জায়গাটা ছিল খুবই স্যাঁতস্যাঁতে, থানার যেটা, এটা আসলে চেঞ্জ করা উচিত বাংলাদেশে। পানি নাই, ওয়াশরুমের খুব বাজে অবস্থা, এবং আপনি যে শুইবেন ওই জায়গাটাও নাই, এবং দিন রাত আপনি পার্থক্য করতে পারবেন না, ছোট একটা বাল্ব জ্বলে। তা আমার বেসিক্যালি ওইখানে তেজগাঁও থানাতে ছিলাম, তো পাশের থেকে মসজিদের আজান দিত যখন, তখন আওয়াজটা একটু পেতাম। ওইটা অনুযায়ী আমি ক্যালকুলেট করতে পারতাম কখন আমি নামাজ পড়বো। তো এটার পরে তো আমার আব্বুকে খোঁজ দেই, সেন্ট্রিকে আমার পকেটে 400 টাকা ছিল। তো এই সময় কিন্তু অনেকে ঘুমও হয়ে যায় যদি বাসায় না জানে। তো পরে আব্বু খোঁজ পাইছে, পরে লয়ারের সাথে যোগাযোগ করছে। তো পরে আমাদেরকে জেলে অর্থাৎ ম্যাজিস্ট্রেট কোর্টে উঠাইছে, ওইখান থেকে পরে রায় দিয়ে পাঠিয়ে দিচ্ছে কাশিমপুর কারাগারে। প্রথমে পাঠাইছে কেন্দ্রীয় কারাগারে, যেটা এখন নাই, এটা পরিবর্তন হয়ে এখন হলো কেরানীগঞ্জে গিয়েছে। তো ওইখানে আমরা 2 দিন ছিলাম। আমার প্রথমে দিচ্ছে একটা রুটিটা খুবই মানে খাবার যোগ্য না। পরে আমি এটা পকেটে নিলাম, কারণ এটা আমি খাওয়ার আসলে এটা কীভাবে খাবো এটা আমি হচ্ছিল না। আর পরে খিচুড়ি দিল, খিচুড়িতে আসলে পোকামাকড় মানে একদম এরকম এরকম করতেছে। তো পরে জেলের ভিতরে কিন্তু আবার এই রান্না বান্না অথবা খাবার কেনার সিস্টেম আছে, কিন্তু প্রিভিয়াসলি যারা গিয়েছে একজন দেখছিল যে আমার খুব বাজে অবস্থা, পরে আমাকে মানে আমার সকালবেলা থেকে একদম সন্ধ্যার দিকে খাবার দিয়েছিল একটু, পরে ওইটা আমি খেয়েছি। আর ওইখানে একটা নিয়ম আছে যে ইলিশ ফাইল, অর্থাৎ আপনি এইভাবে ঘুমাইতে পারবেন না, এইভাবে, অর্থাৎ ইলিশ মাছ যখন বিক্রি করে এইভাবে জায়গার সংকট। তো সেখান থেকে পরবর্তীতে আবার ওইখানে চালান হয়, মানে একজনকে কিনে নিয়ে যায়, অর্থাৎ 5,000 টাকা 6,000 টাকা, অর্থাৎ আপনি যদি টাকা দেন তাহলে আপনি একটু রিল্যাক্স মোডে থাকতে পারবেন। তো আমার তো এরকম কেউ ছিল না, আমার ফ্যামিলি তো খোঁজ খবর নেই যে আমাকে কেউ কিনে নিয়ে যাবে, বা সাংগঠনিক যারা ছিল বা পলিটিক্যাল যারা ছিল তারা তো হেল্পিংয়ের জায়গাটা ছিল। তো একজন প্রফেসর ছিল, উনি হলো ঠিক আছে তাহলে উনিও আমার সাথে যাক। পরে দিন হসপিটালে 1 রাত ছিলাম, পরে তো আমাদেরকে ওইখান থেকে আবার শিফট করে কাশিমপুর কারাগারে হাই সিকিউরিটি জেলে পাঠালো। ওইখানে 4 মাস মতন ছিলাম, 3 মাস 17 দিনের মতন ছিলাম ওইখানে। আমি পরবর্তীতে তো ইউনিভার্সিটি প্রিপারেশনটা একটু থমকে যায়, পরে ওইখানে আবার বই নিয়ে আবার প্রিপারেশনটা শুরু করি,
এবং পরবর্তীতে বের হই। বের হওয়ার পরে ভার্সিটি পরীক্ষা হয়, পরীক্ষার পরে এই তো রেজাল্ট হয়। সো ইউ গট দ্য পজিশন 11, হ্যাঁ, 11তম। 11তম। ও ওয়াও! যে পাটোয়ারিকে আপনারা চেনেন, এই পাটোয়ারি আসলে ভেতর বাহির সব জায়গাতেই বারুদ, বাই দ্য ওয়ে। সো 11 হওয়ার পরে আমি শুনেছি 11 হওয়ার পরে ও স্যাটিসফাইড ছিল না এবং ও ফাইন্ড আউট করার চেষ্টা করছিল ওর তো আসলে 1 হওয়ার কথা, কেন হতে পারল না, রাইট? না, তখন তো এটা মেনে নিয়েছি যে মানে আমি ফাইন্যান্স ডিপার্টমেন্টও পাইতাম, অ্যাকাউন্টিংয়ে পাইতাম। তো এক ম্যাম বলতেছিল যে তুমি মার্কেটিং নাও, উনি সিনিয়র মেম্বার ছিল আফরিন ম্যাম। তো আমি এখন যেখানে থাকি পরিবাগে, ওই আফরিন ম্যামের ফ্ল্যাটে ছিল, পরে ওনার ইউএসএ চলে গেছে, আমাকে এটা বলেছে তুমি এখানে থাকো। তো ম্যাম বললো যে বাইবাতে ছিল যে তুমি মার্কেটিং নাও, পরে আমি মার্কেটিং নিয়েছিলাম। হোপসো এটাই হয়তো ক্যাম্পেইনে একটু কাজে লেগেছে মার্কেটিং। ওকে ফাইন। সো আপনি একদমই ট্র্যাডিশনাল ওয়েতেই পড়াশোনা করছিলেন নাকি এই রাজনীতির সঙ্গে আপনার কোনো ধরনের যুক্ততা ছিল, বা রাজনীতির বাইরেও যদি আমি বলি সবসময় নাগরিক অধিকার নিয়ে সোচ্চার হওয়া, এই ব্যাপারগুলো থেকে আপনি ইনভলভ ছিলেন? আমি ছোটবেলায় পলিটিক্যাল পড়াশোনা করতাম, বিকজ আমাদের ফ্যামিলি পলিটিক্স করতো না, বাট পলিটিক্যাল জায়গাটা কনসিয়াস থাকতো। আমি কমি মাদ্রাসা পড়াশোনা করেছি, সেখানে বিভিন্ন যে পত্রিকাগুলো সেগুলো আমি পড়তাম, এবং সেখানেই বেসিক্যালি যে হিস্টোরিক্যাল মডার্ন ইসলামিক যে হিস্টোরিক্যাল সে জায়গাটা পড়ে, আব্বাসীয় খেলাফত, এটা তো আমাদের সিলেবাসে ছিল। এবং পরবর্তীতে আমি যখন দারুন্নাজাতে আসি, তো ফার্স্ট বয় যারা তাদেরকে তো আসলে শিবির টার্গেট করে, তো ওইখানে বেসিক্যালি শিবির করা নিষিদ্ধ ছিল। তো ওইখানে আমি কর্মী হয়েছিলাম দারুন্নাজাতে। ওকে। তো ওইটার পরে শুনি যে আমাকে বের করে দিবে। তো বেসিক্যালি ওইখানে আমাদের আসলে যে মারামারি অথবা রাজপথে এটা ছিল না, অর্থাৎ এখানে মডার্ন যে স্টেটগুলো আছে এখানে ইসলামের ইমপ্লিমেন্টেশনটা কি, ওই জায়গাটা আমি বোঝার চেষ্টা করেছিলাম। এবং সেখানে আমাদের তো তরিকার মাদ্রাসা ছিল, অর্থাৎ সারসিনা শর্ষিনা তরিকার মাদ্রাসা, আমি ওইটারও দায়িত্বে ছিলাম। ছাত্র হিজবুল্লাহরও দায়িত্ব ছিলাম, কারণ বাই ম্যান্ডেটরি ছাত্র হিজবুল্লাহ করতে হতো। ফলত ওইখানেও তো একটা তরবিয়ত এবং তালিম যেটাকে বলতো, দুইটারও পলিটিক্যালেরও মিশ্রণ ছিল। তারপরে ওইখানে আমার সাথে পরিচিত হয়েছিল যে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন, বেসিক্যালি মাদ্রাসা এই সংগঠনগুলাই বেশি। ওইখানে ছাত্রদল বা ছাত্রলীগ এগুলো অত বেশি ছিল না, কারণ আমাদের ইসলামিক আন্ডারস্ট্যান্ডিং জায়গা থেকে, অর্থাৎ থিওলজিক্যাল অ্যাসপেক্ট থেকে ছিল। আর ভার্সিটিতে এসে যে সেকুলার যে পার্টিগুলো সেগুলোর সাথে আমার ইন্ট্রোডাকশন হয়েছিল। ওকে। সো আমরা 24 যে জুলাইয়ের যে ঘটনাটা, ওই সময়টাতে আপনি কি ধরনের অ্যাক্টিভিটিসের মধ্যে ছিলেন? বেসিক্যালি আমাদের দুইটা ফ্রন্টিয়ার ছিল। বেসিক্যালি আমি তো ক্যাম্পাস থেকে আন্দোলন ছিলাম, এবং সেখান থেকে আমরা 2018-এ চাইছিলাম যে ওভারথ্রো করার জন্য শেখ হাসিনাকে, বাট ওইটা সামহাও আমরা ফেইলড হয়েছিলাম। বাট আমাদের সেই জায়গাটা কিন্তু আমরা ডে বাই ডে কাজ করতেছিলাম। তো আন্দোলনটা যখন হচ্ছিল, আন্দোলনে যখন এমন একটা জায়গা চাচ্ছিল যারা পলিটিক্যাল ফেস ছিল না, তো ওই সময় নাহিদরা ছাত্র শক্তি গঠন করে। এর আগে আমরা একটা স্টেপ নিয়েছিলাম যে একটা পলিটিক্যাল পার্টি গঠন করব করোনার পরেই, কিন্তু আমাদের কাগজপত্র গুছানো হয় নাই, যার জন্য আমরা গঠন করতে পারি নাই। আমরা ওই সময় একটা সমাধানে পৌঁছি যে মানুষ, এই যে ছাত্র যে সংগঠনগুলো এগুলো কিন্তু লেজুর ভিত্তি হয়, তাহলে আমরা যদি একটা লেজুর ভিত্তি না করে একটা ইন্ডিপেন্ডেন্ট অর্গানাইজেশন করি, উই ক্যান ফাইট ফর দ্য স্টুডেন্টস। ওই আইডিয়া থেকে এই ছাত্র শক্তিটা হয়েছিল, এবং আক্তার হোসেন নাহিদকে সেটাকে দায়িত্ব দেওয়া হয়, বিকজ দে ওয়ার দ্য রানিং স্টুডেন্ট। আমাদের দুইটা ভাগ ছিল, আমরা যারা সিনিয়র ছিলাম আমরা আন্দোলনকে দুই ভাগে বিভক্ত করেছি। যারা ফ্রন্টায়ার ছিল ওইখানে আমরা কলাভবন কেন্দ্র, সেটাতে হাসনাত অ্যাড হয়েছে, সায়েন্সকে কাভার করার জন্য সার্জিস অ্যাড হয়েছে। আর টিএসসির জায়গাটা হলো নাহিদ বুঝতো, ফলত তিনজনের একটা প্যাকেজ ছিল। আর বিহাইন্ড দ্য সিনে যারা স্টুডেন্ট নয় তাদের একটা ফুল সাপোর্ট বডি ছিল, লাইক দ্যাট জুডিশিয়ারি থেকে শুরু করে, ব্যুরোক্রেসি থেকে শুরু করে, ইন্টারন্যাশনাল কমিউনিটি সাপোর্টিং বডি থেকে, এবং যারা সিনিয়র নেতৃবৃন্দ তাদের সাথে কথা বলা, এই জায়গাটা হলো আমাদের কাজটা ছিল। তো নাম কি হবে আন্দোলনের, যেমন আমি বলেছিলাম সোনার বাংলা আন্দোলন, বিকজ আমার জায়গাটা ছিল যদি সোনার বাংলা করতে পারি, বৈষম্য বিরোধীর পর এই জায়গাটা আমরা বাংলাদেশ পুনর্গঠনে এটা কাজে লাগাইতে পারবো, আমি ব্রডার অ্যাসপেক্টে দিয়েছিলাম। বাট যারা রানিং স্টুডেন্ট তাদের মধ্যে ওই জায়গাটা ছিল না, তারা বলছে এখন এই ধর্মার তক্তা পেরে যে একটা থাকে না, এই যে এখন কারেন্ট যেটা, তারপরে সেটা অ্যান্টি ডিসক্রিমিনেশন এসেছিল। তো এরপর আন্দোলন শুরু হয়েছিল, এবং আমরা বুঝছিলাম যে শেখ হাসিনা যখন সুপ্রিম কোর্টের এই রায়টা তারা রিভ্যাক করলো, তখনই বুঝছিলাম তার কোনো ব্যাড ইন্টেনশন আছে। তো আমরা ওইটা দিয়ে তাকে ক্যাপচার করা শুরু করছি। তো আন্দোলন যখন একটা পর্যায়ে আসে, তখন দেখা গেছে যে
স্টুডেন্টদের এঙ্গেজমেন্টটা অনেক বেশি বাড়তে শুরু করে। আর বেসিক্যালি আন্দোলনগুলোতে হয় মানে কারেন্ট কোনো সলিউশনের জন্য ওই সময় ছোটো ছোটো চাকরি পাচ্ছিল না অনেকে, কোটা বিরোধী আন্দোলন। তো এটাতে যখন ভায়োলেন্ট আকারে তারা রূপ দিল তখন তো বেসিক্যালি প্রথমে আমি অত ইন্টারেস্ট ছিলাম না, বা কারণ আমার 2018 যে কোটা মুভমেন্ট সেটা থেকে খুব ব্যাড এক্সপিরিয়েন্স আছে আমার। তো আমি বলছিলাম যে কোটা বিরোধী আন্দোলনে এটাতে না, যদি হাসিনা স্টেপ মুভমেন্ট সেটাতে আমি রাজি আছি। তো তারা বললো যে ঠিক আছে আমরা দেখি কি হচ্ছে আগে, হাসিনা যেহেতু এটা নিয়েছে, এটা শুধু নট অনলি কোটা, এটা তার আর বড় ব্যাড ইন্টেনশন আছে, আমরা একটু ট্রাই করে দেখি। তো সেখান থেকে পরবর্তীতে আন্দোলন শুরু হলো, আন্দোলন এগোচ্ছিল, আমরা বিহাইন্ড দ্য সিনে সব ভাইয়ের সাথে যোগাযোগ করলাম। কারণ আমাদের এই যেমন স্টুডেন্টদের মধ্যে একটা ক্যাম্পাসের পরম্পরা থাকে, আমাদের পলিটিক্যালও কিছু পরম্পরা থাকে আর যে প্রিভিয়াসলি কারা করেছে, কারা করেছে কোথাও, যেমন আমাদের ডাকসু আন্দোলন হয়েছিল। কিন্তু 2018 থেকে যদি আপনাদের টার্গেট থেকে থাকে যে হাসিনা স্টেপ ডাউন, একটা মুভমেন্টের দিকে যাওয়া বা আলটিমেট টার্গেটটাই ওটা, তো আপনারা যখন এই ধরনের সংগঠন করছেন, হাসিনার গোয়েন্দা বা যারা ছিল সেখান থেকে, এটা তো ভেরি রিস্কি একটা জব, এটা তো ধরা পড়ে যাওয়ার কথা। আমরা একটু ইনভিজিবল ছিলাম, আমাদের পাঠচক্র চালাইতাম। আচ্ছা। এবং এটা এত ছোট ছিল যে এটা মানে তারা টের পায় না, এবং টেকটিক্যাল ওয়াইতে এক একজনে এক একটা দায়িত্ব পালন করেছি আমরা, লাইক দ্যাট। কেউ দেখেছে পলিটিক্যাল জায়গা, কেউ দেখেছে থিওরির জায়গা, কেউ দেখেছে স্ট্র্যাটেজির জায়গা, কেউ দেখেছে ফাইন্যান্সের জায়গা, এবং প্রত্যেকে আমরা কিন্তু ইন্ডিপেন্ডেন্ট। আমরা কোনো কম্বো একসাথ না, একটা ব্যক্তি না, প্রত্যেকের আলাদা স্ট্র্যাটেজি আছে, প্রত্যেকে আলাদা ওয়েতে। কিন্তু যখন এটা একসাথ মিলা হয় তখন এটা একটা শক্তিশালী জায়গা আছে। এবং সেই জায়গাটা যখন আন্দোলন শুরু হয়েছে প্রত্যেকের জায়গাটা কাজ করছিল, লাইক দ্যাট আমরা কোথায় মিছিলটা করব, কোন দিকে যাবে, কিভাবে করব। এমনি যখন আমাদের যদি ব্রডার আসপেক্টে আন্দোলন যখন হচ্ছিল, ক্যাম্পাস থেকে তো আমাদের বের করে দিয়েছিল, এবং তখনও ওইখানে আমি ছিলাম যে আমরা বের হয়ে যাচ্ছি, তাহলে আমরা এখন যদি বের হয়ে যাচ্ছি তখন কখন ব্যাক করব। আপনাদের তো না, মানে পুরো স্টুডেন্টদেরকে তো ভ্যাকুয়াম করে দিল নাকি? হ্যাঁ, স্টুডেন্টদেরকে। কিন্তু আমাদের হাতে লিডিং পয়েন্টটা ছিল, আমার জায়গাটা ছিল আমি একটু সামনে একটু বুদ্ধি পরামর্শ বেশি দেই। কারণ মানে আমার কাছে বাংলাদেশের পলিটিক্সটা খুবই ক্লিয়ার। সো এটা এখন কোথায় যেতে হবে, কোথায় কি করতে হবে, আই নো দ্য ফ্যাক্টস। এখন তবে ঠিক আছে আমরা ক্যাম্পাস থেকে চলে যাই, স্টুডেন্টরা বললো না যাবো না, আমরা বলছি না, ইটস টাইম টু গো। কারণ পুরা আর্মি থেকে শুরু করে সবাই সামনে দাঁড়ায় আছে, পুলিশ, তো ফাইট করার মতন আমাদের আসলে ক্যাপাসিটি নেই। আমরা হাত তুলে বের হয়ে গিয়েছিলাম। পরবর্তীতে আবার শহীদ মিনারে ব্যাক করেছি, দোয়েল চত্বর দিয়ে এন্টার করার চেষ্টা করেছি, আমরা পারি নাই, ছাত্রলীগ দেয় নাই। তো আন্দোলনটা একটা পর্যায়ে যখন মেয়েদের উপরে হাত তুললে হলে হলে মারামারি শুরু হলো, এবং ভার্সিটি থেকে ছেলেরা আবার চলে গিয়েছিল, আন্দোলনটা ওয়ান কাইন্ড অফ স্থমিত হয়ে গিয়েছিল। না, কিন্তু তখন কি আপনারা বুঝতে চাচ্ছিলেন যে দিস ইজ দ্য আলটিমেট টাইম, এখনই হাসিনার এই যে এক দফা যে ব্যাপারটা, নাহিদের যে অ্যানাউন্সমেন্ট আসলো? না, এটা তখনও হয় নাই, এটা তখন আপনারা বুঝতে পারেন নাই? না, এটা তখনও হয় নাই। এটা আমরা বেসিক্যালি আন্দোলনটা স্বতঃস্ফূর্ত জায়গায় বেশি ছেড়ে দিয়েছিলাম। ওকে। অর্থাৎ মানুষ আমাদেরকে বলতেছে, আমরা এখনো এটা করি। আমি আমার ক্যাম্পেইন ইনস্টিটিউটে সেম কাজ করেছি, মানুষের স্বতঃস্ফূর্ততা অনেক বেশি, অর্থাৎ পিপল যেটা বলে, মানুষ যেটা চায় সেদিকে আমরা বেশি অ্যাক্ট করি। এবং মানুষ অনেক সাফারিংসের মধ্যে থাকে, ফলত সেই হালচালটা অনেক বেশি জানে। তো আমরা যখন আন্দোলনটা একটা পর্যায়ে হয়ে গিয়েছিল যে যখন কোনো পলিটিক্যাল দলও নামতে ছিল না, এবং আমার মনে আছে আমি পল্টনে সবগুলো পলিটিক্যাল দলের সাথে মিছিল করতেছিলাম, পুলিশ গুলি করেছে। তো আমি একটা জায়গায় গিয়ে আশ্রয় নিয়েছি, কারণ আমি চাচ্ছিলাম পলিটিক্যাল দলগুলো একটু মোবিলাইজেশনটা হোক। তো আমরা হুট করে নাহিদ ফোন দিলাম, হাসনাতরও ফোন দিলাম, সার্জিসকেও ফোন দিলাম, নাহিদ ফোন দিলাম, ভাই আপনি একটা জায়গায় আসেন। পর আমি পল্টন থেকে বেড়াইদ, যে আসনটা এখন নাহিদের, 7-8 কিলো হলো, আমার পায়ে জুতা ছিল না, আমার হেঁটে গিয়েছি। এবং রাস্তার এমন অবস্থা ছিল যে ওইখানে যুদ্ধ অবস্থা, এবং রাস্তায় আমি অনেক লাশ দেখেছি। এবং আমি গলির একটা মুখ থেকে আরেকটা মুখে বের হয়েছি, ওইখানে শুটিং চলতেছে, মানে এলাকাবাসীর সাথে পুলিশের ধাওয়া পাল্টা দেওয়া। এবং আমি যখন বনশ্রীর এই পাশ থেকে ওই পাশটা ক্রস করি, কারণ আমি যে এই পাশ দিয়ে রাস্তা দিয়ে হেঁটে যাবো অবস্থা, ওই সময় থানা জ্বালাই দিছিল, যার জন্য আমার ক্রস করা পসিবল ছিল না। তো একটা সাঁকো আছে, বাঁশের সাঁকো, অর্থাৎ আপনি এটা দিয়ে পার হয়ে যেতে হয়। তো ওইটাতে বাঁশের সাঁকোটাও জ্বালাই দিছে, কারণ পুলিশ গিয়ে কি করে, ওই সাঁকো দিয়ে যায় এলাকাবাসীর উপর আক্রমণ করে যারা আন্দোলন করতে আসে। তো আমি একটা বাঁশ দিয়ে ওই সাঁকোতে ফালাইছি, পরে সাঁকোটাতে দিয়ে, মানে এটা ধরার পাশ তো কিছু ছিল না, ডলতে হলো ওই পাশে, আল্লাহ কিভাবে যে নিয়ে গেছে। পরে গ্রামের ভিতর দিয়ে হেঁটে হেঁটে একজন আমাকে সহযোগিতা করেছে, ওইখানে গিয়ে উপস্থিত হয়েছি। পরে আমার ফোনও আমার সাথে, নাহিদের ফোনও আমার সাথে। পরে ওই দিন তো আব্দুল কাদের 9 দফা দাবি দিল, এগুলো নিয়ে আমাদের কথাবার্তা চলতেছিল। হাসনাত সার্জিসকেও যে টোনা আমরা পেলাম, মনে হইলো তার কোনো গোয়েন্দা সংস্থার কাছে।
তো নাহিদ বললো যে ভাই অপশন কি? আমরা বলতেছিলাম অপশন একটাই, ভিজিবল থাকতে হবে, আমরা মরে যাই কিন্তু ভিজিবল থাকতে হবে, আমাদের পালানোর কোনো ওয়ে নেই, যে অবস্থায় তখন এসে গিয়েছিলাম আমরা। আমি শর্ট করে বলেছিলাম। তো পরবর্তীতে আমরা একসাথে রাতে ঘুমাইছি, পরে রাতে অনেক গোয়েন্দা সংস্থার অনেক লোক আসছে, তো আমরা ছাদে চলে গিয়েছিলাম। তো ছাদে যাওয়ার পরে ওরা গোয়েন্দা সংস্থা অনেকেই উপরে উঠতেছিল। তো প্রথমে ওরা নাহিদকে দেখে, নাহিদ আমাকে বলে যে ভাই আপনি পিছনে যান, যদি দুজনে চলে যায় আমি যে গুম হবো এটা আসলে আমি টের পাবো না। তো পরবর্তীতে নাহিদকে গোয়েন্দারা দেখেই বলল যে পাইছি পাইছি। তো তারপরে তাকে নিয়ে গেল। তা আমি তো সারা রাত অবস্থা খারাপ, যে বাসায় ছিলাম ওই বাসায় আমাকে আর ঢুকতে দিতেছিল না, তারা দরজা টরজা আটকায় বসে আছে। আমি সারা রাত ছাদে বসেছিলাম এবং ফোন দিতেও সাহস পাচ্ছিলাম না, বিকজ দ্যাট আমার তো ফোন ট্রেস করা, এবং ফোনে যদি কোনো রিং হয় সেটা তো টের পাবে। তো আমি সকালবেলায় ওনারা আমাকে এসে একজন বলে গেল, যে বাসার যে মহিলা ছিল, যে আপনি সকালবেলা থাকতে পারবেন, আপনারা এখনই বের হইতে পারবেন। আমি বললাম আমি এখন বের হয়ে কই যাবো, আমার তো এখনই গ্রেপ্তার করবে, আপনি আমাকে স্পেস দেন একটু সকালবেলা পর্যন্ত, আমি ছাদে বসে থাকি, আমার তো নাহিদকে তো আমি পাবো না সকালবেলা, কারণ বিকজ তাকে যদি গুম করে ফেলে আমি তো এটা জানানোর মতো না, আমাদের কেউ নেই। তো আমাদের ইন্দি মধ্যে তো সব কিছুই আসলে অফ করে দেওয়া হয়েছে, কমিউনিকেশন। পরে আমি সকালবেলা বের হয়েছি, বের হয়ে দেখি যে পুলিশ টুলিশ অনেক। তো পরে আমি একটা সবজি দোকানে ঢুকলাম, একটু সবজি কিনলাম 2 কেজি। তো একটু পরে আমি আবার আমার কাছে মোবাইল, তো একটু পরে আবার হাঁটলাম, দেখি যে আমার পিছনে গোয়েন্দা সংস্থা। তো বুঝলাম যে আমার মোবাইল ট্রেসড। তো পরে আমি একটু পরে একটা ব্রিজ ছিল, ওইখানে মোবাইলটা ফালাই দিছি। তো ওইখান থেকে যাওয়ার পরে 2টা রাস্তা, একটা একদিকে একদিকে, তো আমি মোবাইলটা এদিকে ফালাইছি। মোবাইলের সাথে সাথে তাদের ট্রেসিংটা এদিকে গিয়েছে, পরে তো গোয়েন্দা সংস্থা গাড়ি এদিকে গিয়েছে, আমি ওইদিকে গিয়েছি। পরবর্তীতে আমি পুরো পলিটিক্যাল সার্কেলে খোঁজ দিলাম, প্রথম আলোর আসিফ ভাইকে ওইখানে পাঠাইলাম, ট্রেস করলাম, ওভার দ্য হোল ডে খোঁজার পরে ফাইনালি আমি বিকালবেলা নাহিদকে খুঁজে পাইলাম ডিবি অফিসে, এবং সকালবেলা থেকে গুম ছিল। এই হলো সিচুয়েশন ছিল। তারপরে তো ওনারা বের হলেন এবং বের হওয়ার এরপরে আমার ওই সময়টা কেটেছে, দেখা গেছে যে পরবর্তীতে তাকে একটা রাস্তার পাশে হয়তো ফালাই গেছে। পরে হুট করে ফোন দিল, ভাই আমাকে আপনি কোথায় আছেন? আমি হসপিটালে গণস্বাস্থ্যে গেলাম, ওইখানে তো ডিজিএফআই যারা ছিল তারা সবাই সারাউন্ডেড করে রাখছে। তো ঢাকা শহরে তৎকালীন সময় চলাফেরা করা অনেক টাফ ছিল, আমার 7-8টা গোয়েন্দা সংস্থা দিয়ে ফাঁক দিয়ে চলতে হইতো, কারণ ওইখানে ফাইন্যান্স ম্যানেজ করা, ইনফরমেশন ফ্লোটা জারি রাখা। তো দেখা গেছে আমি ফুল রিস্ক নিয়ে ওইখানে গিয়েছি। সামহাউ এই সময়টাতে সরকারের ভেতর থেকে কোনো ধরনের কোনো সহযোগিতা আপনারা পেয়েছেন? সরকারের ভেতর থেকে আমি বলতে বোঝাচ্ছি যে অ্যাডমিনে যারা ছিল, গোয়েন্দাতে যারা ছিল, পুলিশের ভেতর থেকে ছিল, যেহেতু আপনাদের একদমই না। না, এই ধরনের না, কারণ আমরা তো ওই সময় হাসিনা আমল থেকে আবরার ফাহাদে যখন হত্যাকাণ্ড হয়েছিল, ডাকসু মুভমেন্ট, তখন থেকে আমরা এই জিনিসগুলো আস্তে আস্তে রপ্ত করতে শুরু করি, ওকে, কিভাবে তাদের চোখ ফাঁকি দেওয়া যায়। আমি কিন্তু বর্ডার মানে সীমান্ত হত্যার বিরুদ্ধে 54 দিন আন্দোলনে বসেছিলাম। তো আমি শুধু এটা বাংলাদেশ না, ইন্ডিয়ার বিরুদ্ধে এবং বসেছিলাম। সেটা আপনি একাই অলমোস্ট। আমি একাই বসেছিলাম, এটাতে কেউ আর সাহস পায়নি, এবং বাংলাদেশ ইজ দ্য ফার্স্ট মুভমেন্ট অ্যাবাউট দিস ম্যাটার, ফ্যাক্ট বেসিসে অ্যাবাউট দ্য বর্ডার কিলিং, এবং সাউথ এশিয়াতে এই ধরনের মুভমেন্ট কমই হয়েছে। আমার এটা নিয়ে অনেক রিসার্চ চলতেছে, ওই মুভমেন্টটা নিয়ে। তো সেই সময় আমার সাথে দেখেছিলাম 7টা গোয়েন্দা সংস্থা আমাকে যখন উঠে নিতে চেয়েছে, তখন কিন্তু আমি জানি বাংলাদেশে তারা কিভাবে অ্যাক্ট করে। তো আমার তখন তো আসলে আমার ওয়াইফ আবার প্রেগনেন্ট 9 মাস, আমার সেই সময়টা একদিকে হলো বাসা। তো আমি তখন তো সময় দিতে পারি না, আমি রাস্তায় আমি ওই হসপিটালে যে তাকে যে ডাক্তার দেখাতাম, আমি ওই স্লিপগুলো নিয়ে ঘুরতাম। ফলত আমাকে যখন আর্মি আটকাইতাম আমি বলতাম হসপিটালে যাচ্ছে, আমার ওয়াইফ প্রেগনেন্ট। তো এটা দিয়ে অনেকটা ফাঁকি দিয়েছি, কারণ একটু পরে গিয়ে দেখতাম একটা গাড়ি জ্বালানো অবস্থায়, লাইক দ্যাট ইরাক ইরানে যে যুদ্ধগুলো হয়, আমরা যে সিনারিগুলো, ওই সময় রাস্তার সিনারিগুলো ওই তেমনই ছিল আসলে। বিভিন্ন জায়গায় আর্মি, বিভিন্ন জায়গায় হলো গাড়ি পোড়ানো অবস্থায় রয়েছে, মারামারির চিহ্ন, ইট পাটকেল পড়ে আছে। আপনাদের এই পাট চক্রের জায়গা থেকে, মানে আপনারা যে গ্রুপ অফ পিপল মিলে এই ধরনের কাজ করছিলেন, আপনাদের ফিউচার পাথ কি ক্লিয়ার ছিল? লাইক আপনারা কি করতে যাচ্ছেন? আমাদের এখনো সবকিছু ক্লিয়ার। আমাদের কাছে মনে হয় যে আমরা তো একটা সিভিলাইজেশন, বাঙালি সিভিলাইজেশন, লাইক দ্যাট পার্সিয়ান সিভিলাইজেশন। তো আমাদের যে ডেল্টা বেসিন, এই ডেল্টা বেসিনে তো অনেক মানুষ আছে, যেখানে অস্ট্রিক, দ্রাবিড় অনেকে এসে একসাথ হয়েছে। তো এই মানুষগুলো একটা সময় তাদের কিন্তু একটা স্টেটের প্রয়োজন ছিল, যখন সোসাইটি থেকে স্টেট হয়ে উঠলো। এই মানুষগুলো আসলে কখনোই স্টেট গঠন করতে পারে নাই। 47-ও চেয়েছিল, 71-ও চেয়েছিল। তো 71-ও অবশেষে সফল হয়েছে, কিন্তু আমরা আংশিক পেয়েছি। আমাদের অনেক ভাই কিন্তু আরও পাশে পড়ে আছে। এটা ব্রিটিশ শাসনের কারণেই হয়েছে। ফলত এই মানুষগুলো তো ডিগনিটি নিয়ে পৃথিবীতে বসবাস করতে চায়। ফলত আমাদের নিজস্ব ভাষা আছে, আমাদের নিজস্ব চিন্তা আছে। আমরা তো, আপনি বিদেশে গেলে বলা হবে যে ও আচ্ছা ইন্ডিয়ার পাশা, আমরা তো ইন্ডিয়ান না, আমরা পাকিস্তানিও না, আমরা বাঙালি,
এবং আমাদের মেজরিটি মুসলমান, আমাদের একটা আইডেন্টিটি আছে, ফলত আমাদের একটা রাজনৈতিক সংগ্রাম আছে। এই সংগ্রামটা তো পৃথিবীবাসী জানে না, এই মানুষগুলো জানাতে হবে। ফলত আমাদের অনেক লড়াই হয়, লড়াইয়ের পরে এই সংগ্রামগুলো চাপা পড়ে যায়। সো আমাদের আমরা যে সিস্টেম দেখি, ইলেকশন হলো, ইলেকশনে পার্লামেন্টে গেল, কিন্তু আমাদের যে জাতীয় অ্যাসপাইরেশনটা আসলে কি, সে অ্যাসপাইরেশনের জায়গাতে আমরা কাজ করেছি। আমাদের ডিপ্লোম্যাটিক রিলেশনগুলো কেমন হবে, আমাদের এই যে ভারতের মতন পেটের মধ্যে আমরা কি বেঁচে থাকতে পারবো নাকি পারবো না, আমাদের তো এই 18 কোটি মানুষকে রক্ষা করতে হবে। এখান থেকে মানুষগুলো চলে যাচ্ছে বিদেশে, তো এখানে তো যে মানুষগুলো রয়েছে, যিনি একজন কৃষক, উনি তো বিদেশে যেতে পারছে না, তাহলে আমি তাকে কিভাবে রক্ষা করব, ওনার ভাষাকে কিভাবে রক্ষা করব, ওই মানুষটার জীবন সংগ্রামকে আমি কিভাবে রক্ষা করব, আমার যারা ফিউচার যারা আছে আমরা তাদেরকে কিভাবে রক্ষা করব, সেই জায়গাটা তো আমাদের দাঁড়াতে হবে। তো এই জায়গাটা আমাদের পলিটিক্যাল আন্ডারস্ট্যান্ডিং, এটা অনেক জায়গায় এই লড়াইটা শুরু হয়েছে। এটা যারা যারা কুর্দিশ তাদেরও আছে, পুরো বিশ্বের অনেক জাতিসত্তার আছে। আপনি ঐতিহাসিক যে ব্যাখ্যাটা করছেন সেই ব্যাখ্যার জায়গাতে আমি ডেফিনেটলি আপনার সঙ্গে একমত, কিন্তু পাথ যদি ক্লিয়ারই থাকে তাহলে আমরা জুনে দেখলাম হাসিনা সরকারের পতন হলো, এবং পতনের পরে যে যে অ্যাক্টিভিটিসের মধ্য দিয়ে আমরা দেশটাকে এগিয়ে নিলাম বা নির্বাচন পর্যন্ত, এটা কি আপনাদের প্ল্যান মতোই হয়েছে, বা আপনারা যে এক্সপেকটেশন করেছেন সেই এক্সপেকটেশনের জায়গা ঠিক ছিল? এক্সপেকটেশন অনুযায়ী হয় নাই। বেসিক্যালি পরিবর্তনটা যখন হয়, পরিবর্তনটা সব জায়গা থেকে হতে হয়। আমাদের গণ অভ্যুত্থানে ব্যুরোক্রেসি থেকে কোনো মিছিল বের হয় নাই, মিলিটারি থেকে বের হয় নাই, সিভিল সোসাইটি থেকে বের হয় নাই। যখন সর্বাংশে এই ধরনের মানুষের মধ্যে দোতনাটা সৃষ্টি না হয়, তখন কালেকটিভ ওয়েতে পরিবর্তনটা হয় না। স্টেট তো অনেকটা বিষয়ের কালেকটিভিজম, এবং সেই জায়গাতে অনেকগুলো ইনস্টিটিউশন রয়েছে, অনেকগুলো জনসমষ্টি রয়েছে। তো এটাতে আমরা বলে গেলে রাজনৈতিক জনগোষ্ঠী গঠন। তো আমাদের জনগোষ্ঠীটা পলিটিক্যাল ওয়েতেও এখনো হয়ে ওঠে নাই। গ্রিক অ্যাথেন্সের মানুষ যখন পলিটি হয়েছিল, আন্ডারস্ট্যান্ডিংয়ের মধ্য দিয়েই কিন্তু একটা নগরী তারা গঠন করেছিল। আমরা সেই জায়গাটা এখনো যাইনি। তো ফলত আমরা যেটা ডেলিভারি করেছিলাম, আমি তো সরকারের অংশ হই নাই, আমি পলিটিক্যাল মেসেজগুলো ইয়াং জেনারেশনের কাছে ডেলিভারি করেছি। যারা অংশ হয়েছে, আমাদের যারা উপদেষ্টা হয়েছে, তাদের ওই জায়গাটা চিন্তাটা ছিল না, ফলত তারা ওই জায়গাটা ফুলফিল করতে পারে নাই। আর যদি সর্বাংশে জিনিসটা বিপ্লবে রূপান্তরিত হতো, তাহলে আমাদের যে স্বপ্ন ধরা, যে আমরা যে দেশটা চাই, সেটা আমরা পরিবর্তন করতে পারতাম। তো আমরা যখন কাজ শুরু করেছি, এর মধ্যেই তো 5-6 দিনের মাথায় তো শুরু হলে ইলেকশন দিতে হবে, ইলেকশন দিতে হবে। এখন আপনি ইলেকশন, গণতন্ত্র মানে তো না যে একদিন ভোট দিলেন এটা গণতন্ত্র। আপনার নির্বাচন কমিশন, দুদক থেকে সবগুলো ইনস্টিটিউশন ঠিক আছে কিনা, এটা হলো ডেমোক্রেটিক। এবং অনেকেই তো ধরনের কথা বলেন যে বিপ্লবটা কেন হলো না। বিপ্লব হয় না, ওই যে বললাম না, যে পলিটিক্যাল জনগোষ্ঠী। এটা কি করা যেত না ওই সময়টাতে? এটা তো যে স্টেক হোল্ডাররা আপনার ওই সময়টাতে এক ধরনের মানুষের সাপোর্ট ছিল যাদের, তারা কি চাইলে ভবিষ্যৎটাকে দেখতে পারতেন না? বা না, এটা তো 5 তারিখে সকালবেলা যখন সবগুলো পলিটিক্যাল দল ক্যান্টনমেন্টে চলে যায়, তখন আপনি কিভাবে আর পারবেন? তারা তো এই লড়াইটা তো অংশগ্রহণ করে নাই। আপনার যখন মাঠে মানুষ, তো সেটা তো ক্যান্টনমেন্টে আর্মি তো তখন ক্ষমতা নিয়ে নিয়েছে, এবং পলিটিক্যাল দলগুলোকে তারা সেখানে নিয়ে গিয়েছে। পরে না আমরা রিব্যাক করলাম আবার যে না, ক্যান্টনমেন্টে না, জনতার মধ্যে হলে হবে। এবং সেখানে তো আমরা বলছিলাম যে আমরা হলো নতুনভাবে রাষ্ট্রের জন্ম দিতে চাই। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। আপনাদের বর্তমান দল এনসিপির সঙ্গে জামাতের যে প্যাক্টটা, সেই প্যাক্টটাও এক ধরনের ফিউচারিস্টিক জায়গা থেকে এক ধরনের পরাজয় কিনা? আমি আপনাদের দলেরই একজনের ইন্টারভিউ করছিলাম এখানে, সামান্তা, যার ইডিওলজির জায়গাটা আমার কাছে আমি খুব ইনফ্লুয়েন্স হয়েছি, তার বক্তব্যের জায়গাটা থেকে। যে একটা থার্ড ডাইমেনশন বা একটা থার্ড ডাইমেনশন আমি বলবো না, যে তৃতীয় শক্তির যে উদ্ভব হচ্ছিল এনসিপিকে চিন্তা করছিলাম আমরা, সেই জায়গাটা হারিয়ে গেল কিনা জামাতের সঙ্গে প্যাক্ট হওয়ার পর? না, ওই শক্তিটা হারায়নি। আমাদের যে অডিয়েন্স অথবা যারা, বিশেষত ইয়াং জেনারেশন, পরিবর্তনটা তাদের মধ্যে দিয়ে হবে বলে আমরা বেশি মনে করি। এই জেনারেশন কিন্তু বিএনপির মধ্যেও আছে, জামাতের মধ্যে আছে, এনসিপির মধ্যেও আছে। আমরা হোল জায়গাটা ক্যাপচার করতে পারি নাই। কেন পারি না? অনেকগুলো কারণ আছে। বৈষম্য তো সবাই ছিল, এটা তো কোনো দল ছিল না। পৃথিবীর আপনি যতগুলো হিস্টোরিক্যাল ডেটা ঘাটবেন, সেই জায়গাটাতে আপনি দেখবেন না এই ধরনের স্বতঃস্ফূর্ত কোনো আন্দোলন হয়েছে। এটা পৃথিবীতে অন্যতম একটা আন্দোলন হয়েছে। আন্দোলনটা হয় আগে একটা গুছানো প্ল্যাটফর্ম থাকে, যেটা 90-তে অনেকগুলো জোট গঠন হয়েছে, তারা বলছে আমরা এই উদ্দেশ্য করবো গণঅভ্যুত্থান। এবার কিন্তু এমন ছিল না। ফলত এটাতে কি হয়েছে, আপনার যখন অভ্যুত্থান হয়েছে, সবগুলো ফ্লুইড থাকার কারণে সবাই সবার প্ল্যাটফর্মে ফিরে গিয়েছে। ফলত যে গণঅভ্যুত্থানের যে অ্যাসপিরেশন, সেটা হলো অধরা রয়ে গিয়েছে। তো আমরা আশা করি সামনে যে প্ল্যাটফর্ম, এটা যখন আমাদের শক্তিশালী জায়গায় যাবে,
ভবিষ্যতে যেটা হবে সেটা ইনশাল্লাহ আমরা হলো প্ল্যাটফর্ম দিয়েই করব, যাতে আমরা প্রেসিডেন্ট হাউস থেকে স্কুল কমিটি সর্ব জায়গায় সেটা ছড়িয়ে দিতে পারি। অনেকেই মনে করতেছে যে বিপ্লব জিনিসটা শুনলেই অনেকেই মানে না এটা কি যেন, এটা যুদ্ধ নাকি। এটা যুদ্ধ না, এটা একটা পরিবর্তন। লাইক দ্যাট আপনার স্কুলে নকল হয়, আপনি নকল বন্ধ করেন, দ্যাটস ইট। লাইক দ্যাট ইলেকশন কমিশনে ভোট ট্রিং হয়, আপনি এটা বন্ধ করেন, দ্যাট দ্য চেঞ্জিং। আর রেগুলেশন লাইক দ্যাট চে গুয়েভারা যারা করছিল, মানে এটা বাংলাদেশের সাথে ফিট করবে না। তো ফলত ওই জায়গা থেকে আমাদের মনে হয়েছিল বাংলাদেশের এখন যে জায়গাটা আমরা আছি, ন্যূনতম জায়গায় একটা সংস্কার প্রয়োজন। সেই জায়গাটা থেকে আমরা বিএনপির সাথেও বসেছিলাম, তারা এটাতে রাজি ছিল না। আমরা বলেছিলাম টোটালি কনস্টিটিউশন পরিবর্তন, নতুন কনস্টিটিউশন প্রয়োজন। সেই জায়গায় কিন্তু আমরা পৌঁছতে পারি নাই। যেহেতু কনস্টিটিউশনে পৌঁছতে পারি নাই, তাহলে মৌলিক অনেক জায়গায় আমাদের পরিবর্তন করতে চাই, অর্থাৎ এক ধাপ আমরা এগিয়ে রাখতে চাই। জামাত সেটাতে পজিটিভ ছিল। আর আমাদের জায়গাটা ছিল আমরা কিন্তু নতুন বাংলাদেশে মাসল পাওয়ার এবং ম্যানিটরি যে পাওয়ার আছে সেটা থেকে মুক্ত হয়ে নতুন বাংলাদেশে যেতে চাই। তো সেই জায়গাতে গত 1 ইয়ারে যে এক্সপিরিয়েন্স হয়েছে, যে চাঁদাবাজি, সন্ত্রাস, দুর্নীতি বাংলাদেশে যেভাবে তারা একটি দল করেছিল, সেটা কিন্তু মানুষকে একটা ব্যাপক পীড়া দিয়েছে, মামলাবাজি থেকে শুরু করে সব কিছু। তো আমাদের ওভারঅল সিচুয়েশনে মনে হয়েছে, আমরা বিএনপির সাথেও মিটিং করেছি, আমরা কন্ডিশনও রেখেছিলাম অবাধ সংস্কার এবং চাঁদাবাজি, সন্ত্রাস, দুর্নীতির বিরুদ্ধে, বাট আমরা তাদের কাছে কোনো পরিবর্তন দেখি নাই। তো আমাদের সাথে যে অ্যালায়েন্সটা হয়েছে, আমাদের ঐক্যমতটা হয়েছে, আমাদের দেশ থেকে যে টাকাগুলো লুট করা হয়েছে লুটতরাজদের বিরুদ্ধে, ইন্ডিয়ার প্রশ্নে সংস্কার, বিচার এবং বাংলাদেশের নিউ পলিটিক্যাল সেটেলমেন্ট প্রশ্নে আমরা একটি আসন সমঝোতা করেছিলাম। নট লাইক দ্যাট আমরা জামাতে চলে গিয়েছি, জামাত তো আমাদের মধ্যে চলে গিয়েছে, এই জায়গাটা না। তো অনেকে মনে থাকে যে থাকে না যে ও আচ্ছা কি না কি হচ্ছে, দূরে থাকি, সেই জায়গাটা আমাদের না। এটা হয়তো ইলেকশনের পর অনেক ভিজিবিলিটির জায়গা এখন এসেছে, যে আমরা যে জামাত না, জামার মতন আমরা আমাদের মতন, এবং শাপলাগুলিতে আমাদের বেশ ভালো ভোটও সিকিউরড হয়েছে। তো আমাদের খুব বাজে পরিস্থিতি তখন ছিল, আমাদের আসলে কোনো অপশন ছিল না। অনেকে আমাদেরকে বলেছিল যে ঠিক আছে সিঙ্গেল যাওয়ার জন্য, অপশন 3টা, একটা সিঙ্গেল যাওয়া, জামাতের সাথে যাওয়া, বিএনপির সাথে যাওয়া। বিএনপির সাথেও গেলেও সেম প্রবলেম হইতো আমাদের। তো আমরা ওই করাপশনের জায়গাটা কম্প্রোমাইজ করি নাই। বিউটিফুল। আমি রাজনৈতিক দল করাটা কি সমীচীন হলো, এটার পেছনে যুক্তিটা আসলে কি? যে লাইক আপনারা যারা ছিলেন তারা তো 24-এর হিরো হয়েই থাকতে পারতেন সব ধরনের মানুষের কাছে, রাজনৈতিক দল করার ফলে জায়গাটা অনেক সংকীর্ণ হয়ে গেল না? বেসিক্যালি যেই গণঅভ্যুত্থানটা হয়েছে, এটা কিন্তু এনসিপির যারা লিডারশিপ আছে অথবা যে মানুষগুলো এখন রিপ্রেজেন্ট করছে, তাদের দিয়ে আপনি মেজার করতে পারবেন না। এটা একটা হোল জেনারেশন ফাইট। তো এই জেনারেশনের মধ্যে 3টা ভাগ ছিল। বেসিক্যালি এই গণঅভ্যুত্থানের পরে এটা আমি লিড দিয়েছিলাম নাগরিক কমিটিতে। সেটাতে রেভলিউশনারি একটা ফোর্স ছিল যারা আমূল পরিবর্তন চায়, আরটা ছিল হু আর দ্য রিফর্মিস্ট, আরটা ছিল হু আর দ্য পলিটিক্যাল, অর্থাৎ সবগুলা মানুষই কিন্তু আমার নাগরিক কমিটিতে ছিল, ডান বাম সবাই ছিল আমার এখানে। আমি সবাইকে একটা সুতায় বেঁধে রাখছিলাম এবং সেখানে আমি টের পাচ্ছিলাম যে সামনে এই ধরনের একটা পরিস্থিতি আসতেছে। তো যারা রেভলিউশনারি, তারা নতুন আমূলভাবে পুরো মানে সংবিধানে পরিবর্তন চাইলো, তারা কিন্তু ফুল পলিটিক্যাল প্রসেস আমাদের সাথে আসে নাই এবং তারা সেই রেভলিউশনের পথেই যাচ্ছে। যারা রিফর্মিস্ট, তারা সংস্কার প্রক্রিয়া নিয়ে আমাদের কাছে স্ট্যান্ড পয়েন্ট করলো যে সংস্কার প্রক্রিয়া বাস্তবায়ন হবে। দ্যাটস ওয়াই আমরা কিন্তু সাইন করিনি, আজকে আমরা সাইন করেছি। আমরা সেটা নিয়ে খুবই আমাদের জায়গায় অনড় ছিলাম। এবং এটা কিন্তু বড় বাংলাদেশের একটা সেকশন রয়েছে, যারা চাকরি করে, পেশাজীবী আছে, তারা বাংলাদেশের সংস্কার চায়, তারা ওই ধরনের রেভলিউশন নিয়ে অত আগ্রহী না। তো ফলত ওই শ্রেণীরও একটা বাংলাদেশের বৃহৎ অংশ রয়েছে। আর একটা অংশ রয়েছে পলিটিক্যাল, যারা পলিটিক্স করতে চায়। আপনি না তারা বাসায় যাবে, রিফর্মিস্ট হবে, না তারা রিভলিউশনারি হবে, দে আর দ্য ট্রু পলিটিক্যাল। তো সেই অংশটা, সেকশনটা আপনারা যেটা দেখতে পাচ্ছেন লাইক দ্য জাতীয় নাগরিক পার্টি। আবার যদি রেভলিউশনারি কল্পনা করেন, ওইটারও আলাদা সেকশন আছে, হয়তো তারা ফর্ম করে এখনো গঠন করে উঠতে পারে নাই। আবার যারা রিফর্মিস্ট আছে, রিফর্ম মেথোডোলজি নিয়ে তো আসলে এটা অনেক দিনের কাজ। এটা যে সংস্কারের এটা পাশ হয়ে গেল কালকে সংসদ, এটা তো চর্চার বিষয়। তো এটা সর্বাঙ্গে যখন এটা যাবে, সেটা নিয়েও তো একটা শ্রেণী কাজ করবে। তো আমি মোটা দাগে 3টা শ্রেণীকেই কিন্তু নাগরিক কমিটিতে রেখেছিলাম এবং 3টা শ্রেণী অ্যাক্টিভ আছে বাংলাদেশের হোল সোসাইটাল এরিনাতে। আর আমার এখানে আমি শিবির এক্স যারা তাদেরকেও রেখেছিলাম, এক্স বাম যারা তাদেরকেও রেখেছিলাম, সেন্ট্রিস্টদের রেখেছিলাম। বাট পার্টি হওয়ার পরে আমাদের এটা যখন অ্যালাইনমেন্টটা অনেক স্ট্রং হচ্ছিল সেন্ট্রিস্টে, তো যারা একটু কোর বেশি বাম, তারাও নিজেদের মতন এনপিএ গঠন করলো, আবার যারা আপ গঠন করলো একটা পার্টি। তো আমাদের জায়গাটা আমরা এখন সুসংহত করছি, যে আমাদের কিছু লোক সংসদও আছে, কিছু লোক ফিল্ডও আছে, কিছু রেভলিউশনারিও আছে, কিছু রিফর্মিস্টও আছে।
আবার অনেকে বিজনেসে চলে যাচ্ছে। যখন একটা স্টেটের সোসাইটিতে দোতনা সৃষ্টি হয়, এটা সর্ব জায়গা থেকে হতে হয়। এখন আমি কালকে বললাম যে মানে আমি পলিটিক্স করতেছি, রেভলিউশন করতেছি, এটার জন্য তো ফাইন্যান্স প্রয়োজন হয়। তো আমি তো ওই করাপ্টেড কোনো বিজনেসম্যানের কাছে যাব না। আমরা হলো দেশীয় যারা বুর্জুয়া তাদেরকে উঠাতে চাই, ফলত সেই মানুষদেরকে আমরা ফ্ল্যারিশ করে তাদের সাথে আমরা কোলাবোরেট হতে কাজ করি। বাংলাদেশের রাজনীতি বোদ্ধা যারা আছেন তারা হয়তো আপনার কথাগুলোকে অনেক ডিপলি অ্যানালাইসিস করবেন, কিন্তু আমাদের মতো সাধারণ মানুষ যারা রাজনীতি বলতে দুটো মার্কা বোঝে, মানে ভেরি ফ্র্যাঙ্ক, নৌকার ধানের শীষ, ঠিক আছে, সেখানে আরেকটা ব্যান্ডানা নিয়ে, আরেকটা মার্কা নিয়ে এই দুটো মার্কার প্যারালাল হয়ে ওঠা বা প্রতিদ্বন্দ্বী হয়ে ওঠা আসলে কতটা কঠিন, যে কাজটা আপনারা শুরু করেছেন? হ্যাঁ, এই চ্যালেঞ্জটা আমি বেশি ফিল করছিলাম। আমি ইলেকশন কমিশনে আমি রেজিস্ট্রেশন নিয়ে আমি দায়িত্ব ছিলাম। বাইদো, আমি এখানে আরেকটা জিনিস বলে নিই, এবারের নির্বাচনের পরে বোধ হয় এটা বলাটা খুব মুশকিল যে নৌকার ধানের শীষ, কারণ দাঁড়িপাল্লাকেও সমান পর্যায়ে রাখতে হবে, কারণ দাঁড়িপাল্লা যে পরিমাণ ভোট পেয়েছে অস্বীকার করার কোনো উপায় নেই। জি, দাঁড়িপাল্লা তো ওনারা চলে এসেছে বেসিক্যালি। তো আমি প্রশ্নের উত্তরটা আগে নিয়ে নিই। মানে এটা কতটা কঠিন, মানে এই এটা পথটা অনেক কঠিন। এটা হলো নট অনলি বাংলাদেশ, এটা সাউথ এশিয়াতে কালচারটা আছে। জি, যে পদ্ম, তারপরে ওই যে পাঞ্জা হাত, তো এটা বাংলাদেশের ধানের শীষ নৌকা। এটা যদি প্রেসিডেন্সিয়াল ফরম্যাট চলে আসে, এটা অ্যাটলিস্ট এই ধরনের যে মার্কার যে জুলুম অত্যাচার, এটা থেকে আমরা একটু মুক্তি পাবো। অর্থাৎ আপনি একটা মার্কা গড়লেন এবং সেটা হলো চোর বাটপারদেরকে দেওয়া শুরু করলেন, এটা হলো বিক্রি হয়, এটা থেকে আমরা মুক্তি পাবো। আর এটা দাঁড় করানো অনেক কঠিন। তো সেই জায়গাতে আমরা কিছু স্ট্র্যাটেজি, আমি যেহেতু ইলেকশন কমিশনে ছিলাম, আমি ওই যে একটু টানা হেসরা সাপলাগুলি পাবে, শাপলা পাবে নাকি, এটার মধ্যে দিয়ে কিন্তু আমি পুরো বাংলাদেশের পরিচয় করিয়ে দিয়েছিলাম। এটা যদি আমি এমনি টাকা দিয়ে করতে যেতাম, আমার প্রায় 10 কোটি টাকা প্রয়োজন হতো। ফলত আমি যেটা টেসলার, যেহেতু আমি মার্কেটিং স্টুডেন্ট, জিরো কস্ট মার্কেটিং বলে একটা কথা আছে, সেটার মধ্যে দিয়ে করেছি। সো ইট ওয়াজ প্ল্যান অ্যাকচুয়ালি, লিটল বিট। সো এটা নিয়ে লেখালেখি হচ্ছিল ওই সময়টাতে। হ্যাঁ, সো ইট ওয়াজ প্ল্যান অ্যাকচুয়ালি, শাপলাগুলি। ওকে, ফাইন। এটার মাধ্যমে কিন্তু ভালো একটা পরিচিতি হয়েছে। হ্যাঁ, শাপলাটা পরিচিতি পেয়েছে। পরে শাপলা কলিটা আবার পরিচিত করানো টাফ ছিল, এই জন্য নিয়ে তো পরে অনেক ঝামেলা গেল। পরে তো আমরা শাপলা কলি পেলাম। তো আমি কিন্তু ওই সময় বেশি কিন্তু নির্বাচন কমিশনে যেতাম, এটা ছোট কাগজ দেওয়ার জন্য যেতাম, বলতাম পাচ্ছি না এটা। তো ওইখানে মার্কা নিয়েও তো আমাদের সাথে বৈষম্য হয়েছে, এটা আলাদা পার্ট, পলিটিক্যাল ওই জায়গাটা আমরা গেলাম না। যেহেতু আপনি যে প্রশ্নটা করেছেন সেটা উত্তর দিয়েছে। এখন অলমোস্ট বাংলাদেশের সবাই হলো শাপলা কলির জন্য। যদি মার্কার র্যাঙ্কিংয়ে বলেন, ফার্স্ট অফ ধান, তারপরে দাঁড়িপাল্লা, তারপরে শাপলা কলি আছে। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। নৌকা নিয়ে আপনাদের স্ট্যান্ডটা কি, বিশেষ করে নৌকার রাজনীতি নিয়ে আপনাদের স্ট্যান্ড কি? আমরা দেখলাম যে বিএনপি তো এখনো শপথ নেয়নি, আমরা যখন অনুষ্ঠানটা ধারণ করছি খুব শীঘ্রই হয়তো বা শপথ নেবে, অভিনন্দন তাদেরকে আগাম। তো বেশ কিছু মুভমেন্টও আমরা দেখেছি বাংলাদেশের বিভিন্ন জায়গাতে। দলটা এখন পর্যন্ত, আমি যতদূর জানি, এখন পর্যন্ত তাদের কার্যক্রম নিষিদ্ধ করা আছে। সেই অবস্থা দেখলাম যে বিভিন্ন রকমের তাদের যে সেন্টারগুলো থাকে, লোকাল সেন্টার, সেগুলো খুলে যাচ্ছে। তো আপনাদের বক্তব্যটা কি আসলে? আমাদের বক্তব্য সিম্পল, যদি কেউ অপরাধ করে তার বিচার হতে হবে। তো প্রথমত শেখ হাসিনা বিচারের দাবিটা আমরা তুলেছিলাম, পরবর্তী ইনভেস্টিগেশনে এসেছে দল হিসেবে আওয়ামী লীগ সে জায়গায় দায়বদ্ধতা রয়েছে। তো শেখ হাসিনা রায় হয়েছে এবং উনি দলীয় প্রধান হিসেবে খুন করার নির্দেশ দিয়েছিলেন, এবং যারা মন্ত্রী এমপি ছিল অনেকেই খুনের সহযোগী ছিল, তাদের তো বিচার হতে হবে। সাথে সাথে সেই দলটা ডিরেক্টলি মাঠে হলে সক্রিয় ভূমিকা পালন করেছিল, এই দলটা বিচারের মধ্য দিয়ে আসতে হবে। কোর্ট উইল ডিসাইড হোয়াট উইল বি দ্য ফেট অফ দ্য আওয়ামী লীগ। মানে আমার হাতে যদি বিচার নিতে বলেন তাহলে সেটা তো আমি একটা করব। ওবায়দুল কাদের বলেছিল 5 লাখ নেতাকর্মী হত্যাকাণ্ডের শিকার হবো, আমরা কাউকে টাচ করি না, আমরা বিচারের হাত কাঠ গড়ায় দাঁড় করিয়ে দিয়েছি। যদি বিচার নয় সেটা পরে আমরা ভেবে দেখব। ফলত আমরা বিচারে বিশ্বাসী। আওয়ামী লীগের কী হবে, শেখ হাসিনার কী হবে, সবগুলো বিচারের মধ্যে দিয়ে হবে, এটা একটা বিষয়, একটা পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট হলো আওয়ামী লীগের ইডিওলজি, যেটা হলো মুজিববাদ, রক্ষী বাহিনী, সেই জায়গাটাতে ফুললি স্পন্সর্ড বাই দ্য ইন্ডিয়ান। সো আমরা মনে করি যে বাংলাদেশি যে জায়গাটা, সেটা তো আমরা ইন্ডিয়ান হিজিমনি থেকে বের হতে চাই। তো যে দলটা একটা সময় মানুষের মুক্তির স্বাধীনতা দিয়েছিল, সেই দলটা একটা সময় নাজি বাহিনীর মতন পরিণত হয়েছিল। তো নাৎসি পার্টি কি জার্মানিতে আছে? নাই তো। সেটা মানুষ ডিসাইড করবে, এবং এই নির্বাচনের মধ্য দিয়ে মানুষ সেটার রায় দিয়েছে। এবং তারা কিন্তু বিভিন্নভাবে লাঙ্গল বা বিভিন্ন দিয়ে হলো অনুপ্রবেশ করার চেষ্টা চালিয়েছে, লাঙ্গলকেও মানুষ ভোটে রিজেক্ট করেছে। এটা গণতান্ত্রিক বা ডেমোক্রেটিক ফরম্যাটে। এবং সাথে সাথে আমরা দেখছি তাদের অফিস উদ্বোধন হচ্ছে, সেটা বিএনপি পারবে না। বিএনপি যদি এটা করতে চায় তাহলে বিএনপি জনগণের কাছে সেই জবাবদিহিতার জায়গায় তারা যাবে। বাট আমরা মনে করি যে যখন একটা নিষিদ্ধ দল হয়,
সেই দলটাকে বিচারের মধ্য দিয়ে চলে আসা উচিত। বিচারের মধ্য দিয়ে আসার পরে তারপরে সে কি বাংলাদেশে থাকবে নাকি থাকবে, কারণ এটা কোর্ট ডিসাইড করবে। সে যদি অপরাধী না হয় তাহলে থাকবে, আর যদি অপরাধী হয় তাহলে থাকবে না। বাট ফ্রম দ্য ইডিওলজিক্যাল পয়েন্ট ইটস দ্য ইন্ডিয়ান এক্সটেনশন লাইক দ্যাট। ইন্ডিয়ান এখানে কোনো মিলিটারি ফোর্স নাই, বাট তাদের একটা সিভিল ফোর্স আছে যারা আসলে ইন্ডিয়ান পক্ষ হয়ে কাজ করে, সেটা হলো আওয়ামী লীগ। তো ফলত বাংলাদেশের ভিতরে থেকে যেই দলটা বাংলাদেশের বিরুদ্ধে কাজ করে, বাংলাদেশের মানুষের বিরুদ্ধে, এবং যেই রাষ্ট্র আমাদের নদী নিয়ে যাচ্ছে, বর্ডার কিলিং করতেছে, সার্বভৌমত্বকে স্বীকৃতি দিচ্ছে না, মুতে বেশিয়ে দিব, একদম সহজ বাংলা যদি বলি, এই ধরনের আচরণ করে, সেই রাষ্ট্রের যদি এখানে এক্সটেনশন থাকে সেটা তো আসলে প্রবলেমেটিক। তো এটা আমরা ইডিওলজিক্যাল জায়গায় ফেস করব, আমাদের সেই সক্ষমতা রয়েছে। পলিটিক্যাল জায়গাটা থেকে রাজপথে মানুষ ফেস করবে, এবং ডেমোক্রেটিক ওয়েতে তারা এখন ফেস করেছে, আর বিচার কাঠগড়ায় তারা যেতে হবে। ফলত আমাদের সাথে আওয়ামী লীগের এই জায়গাটা তারা এটার মধ্যে দিয়ে আসতে হবে। আমরা তো প্রস্তাবনা দিয়েছিলাম ট্রুথ কমিশন করার জন্য, রিকনসিলিয়েশনের মধ্যে দিয়ে যাওয়ার জন্য। সেটা যদি সরকার করতে পারতো তাহলে সোসাইটাল স্ট্রাকচারটা আরও ভালো হতো। বাট আমি যেটা এখন অ্যাসেস করতেছি, যদি বিএনপি এটা দেয় এবং সেখানে আওয়ামী লীগ আসে, আওয়ামী লীগ তো জনগণের সাথে একটা ফাইট দেওয়া শুরু করবে। সেই ফাইটটা আসলে খুবই ভয়ঙ্কর একটা ফাইট হবে। উই উইল রেজিস্ট। ওকে, সো বিএনপিরও তো এখানে বোধহয় মানে অনঅফিসিয়াল একটা দায় আছে, কারণ এই নির্বাচনে জিতে আসার পেছনে আওয়ামী লীগের একটা বিশাল ভোট ব্যাংক বিএনপির জন্য কাজ করেছে, এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। এবং বিএনপি খুব মানে কনসিয়াসলি সেটার জন্য প্রেও করেছে, বিভিন্ন জায়গায় আমরা দেখেছি সেটা। তো সেই জায়গা থেকে আপনার কি মনে হয় যে বিএনপি আসলে আপনাদের কথা রাখবে নাকি তাদের কথা রাখবে? কি রোল প্লে করা উচিত তাদের আসলে? এটা তো আসলে নির্বাচনের আগে অনেকগুলো কমিউনিটির সাথে মানুষের ডিল হয়, অনেকগুলো সেক্টের সাথে ডিল হয়। এটা হলো বাংলাদেশের হলো মানে খুবই করাপ্টেড একটা পলিটিক্যাল কালচারাল সিস্টেম। আমি যখন নির্বাচনে দাঁড়িয়েছিলাম আমাকে অনেক সন্ত্রাসী ফোন দিয়েছিল যে আমাদেরকে শেল্টার দাও, আমি তোমাকে ফাইন্যান্সিয়ালি হেল্প করি। আমরা বলেছি নো, দরকার নেই। আওয়ামী লীগের এরাও বলেছিল যে আমাদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে, তাহলে আমরা আমাদের ভোট ব্যাংকটা আপনাদের দিব। আমি বলেছি না, এটা প্রত্যেকটা জায়গায় হয়েছে। ফলত হিস্টোরিক্যালি হলে বিএনপি হয়তো ওই ডিলটা গিয়েছে, আমরা যাইনি। এবং সাথে সাথে একটা বিষয় হলো যে এই যে নির্বাচনটা হয়েছে, এই নির্বাচনে ভারত এবং বিএনপির, আমি মনে করি যে বিএনপির কতিপয় ব্যক্তির একটা ডিল আছে। তো এটা নিয়ে আমার খুব আফসোস হয়, যদি বেগম খালেদা জিয়া আরো থাকতো হয়তো এটা হতো না। জিয়াউর রহমানের আদর্শের লোকগুলো যদি আরো বেশি থাকতো এটা হতো না। তো বিএনপি দলটার মধ্যে অনেক গুপ্ত ইন্ডিয়ান এজেন্ট ঢুকে পড়েছে। তো ইন্ডিয়ান এস্টাবলিশমেন্টের জায়গাটা হলো সেই বিভিন্ন দলে হলো গুপ্ত করে। তো এটা বিএনপির মধ্যে গুপ্তটা এখন বেশি। তো অনেকে আমাকে বলে আমি রেটরিক কথা বলি, আমি এটা রেটরিক বলতেছি না। বিএনপির যে মুভমেন্ট আমি যা দেখতে পাচ্ছি, তাদের সামনের পরিস্থিতিতে তাদের এটা ট্যাকল দেওয়া অনেক টাফ হবে। তারা তাদের জায়গা থেকে ন্যাশনালিস্ট আইডিয়া, ইটস এ রেভলিউশনারি আইডিয়া, জিয়াউর রহমান যেটা করেছিলেন, বাংলাদেশি জাতীয়তাবাদ, অর্থাৎ বাঙালি জাতীয়তাবাদের পরে বাংলাদেশি জাতীয়তাবাদের ধারণা উনি নিয়ে এসেছিলেন। তো বাংলাদেশি জাতীয়তাবাদের এটার মধ্য দিয়ে এটা বর্তমানে বিএনপি যেদিকে যাচ্ছে এটা উল্টো দিকে। তো আপনি সবাইকে বলতেছেন আমার যাত্রা হলো দক্ষিণ দিকে, কিন্তু আপনি উত্তর দিকে যাচ্ছেন না। কিন্তু সরকার কি একটু বেনিফিশিয়ারি পজিশনে আছে কিনা? লাইক আপনারা যদি সরকারকে বেশি চাপ দেন, তারা যদি একটু আওয়ামী লীগকে ফ্যাসিলিটেট করে, তো আপনাদের সাথে তো তখন আওয়ামী লীগের ফ্রন্টে এক ধরনের ফাইট হবে ফিল্ডে। সেক্ষেত্রে তো সরকারের জন্য ওপেনলি বলা শুরু করেছে, সরকারের জন্য তো ইয়াং জেনারেশনকে সাইজ করার জন্য, অথবা যারা জুলাই গণ অভ্যুত্থান করেছিল, অথবা জুলাইয়ের যারা ফোর্স, আমাদের তো জেনারেশন ফুলটাই হলো জুলাইয়ের ফোর্স, নট অনলি আস, এটা সবাই অংশগ্রহণ করেছে, আপনারা অংশগ্রহণ করেছেন। তা আমাদের পুরো বাংলাদেশের যারা জুলাইয়ের ফোর্স, এদেরকে হলো সাইজ করার জন্য আওয়ামী লীগকে লেলিয়ে দিতে হবে আর, এবং এটা বিএনপি হলো চুপচুপ করে ঘুমাবে আর। তো এই জায়গাটা আসলে বিএনপি যে ইকুয়েশনটা করতেছে এটা ভুল প্রক্রিয়া, এবং সবাই এটাতে এফেক্টেড হবে, এবং এটা দেশটা গৃহযুদ্ধের দিকে যাবে। সেই জায়গাটা আমরা মনে করি বিচার প্রক্রিয়ার মধ্যে দিয়ে ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন তারা করতে পারলে ভালো, ওই প্রসেসটা শুরু করা উচিত, সেটার দিকে যাওয়া উচিত। তো বিএনপি যেই খোশ মেজাজে যাচ্ছে ওটা হবে না আসলে। আমরা কতগুলো জায়গায় হয়তো বিএনপিকে সুযোগ দিব, বিকজ দ্যাট বিএনপি লার্জেস্ট পার্টি, এবং ওই যে থাকে না, আপনি যখন কাউকে একটু মারতে চান তাকে একটু বেশি খাওয়ায় পেট নষ্ট করে দেওয়া হয় আর, এই জন্য তাকে 213 আসনটা দেওয়া হয়েছে একটু পেট নষ্ট করার জন্য। এটা অ্যাবসোলিউট ওয়ান কাইন্ড অফ আবার অটোক্রেসির দিকে কিন্তু যাচ্ছে, অর্থাৎ সংসদে যদি 2/3 মেজরিটি থাকে, যা ইচ্ছা তা করতে পারবেন। তো তারেক রহমান এখন ইচ্ছা যা ইচ্ছা তা বাংলাদেশে করতে পারবেন।
বাট এটা দিয়ে যেমন ভালো কাজও করতে পারবেন, আপনি খারাপ কাজও করতে পারবেন। এটার মাধ্যমে যদি আপনি আবার আওয়ামী লীগ ব্যাক করে নিয়ে আসেন, তাহলে আপনি এটার হলো ফলাফল ভোগ করবেন। আর যদি এটার মধ্যে দিয়ে আমি সংস্কার এজেন্ডাগুলো বাস্তবায়ন করি, বাংলাদেশটা যে পরিবর্তনের সুযোগটা এসেছিল এটা করে দিয়ে যাই, তাহলে তাকে আজীবন বাংলাদেশের মানুষ মনে রাখবে। আর যে পরিস্থিতি দেখছি এটা ভালো দেখছি না। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। সম্ভাবনার বাংলাদেশ দেখতে চাই পাটোয়ারি, আপনাদের হাত দিয়ে সুন্দর একটা বাংলাদেশ দেখতে চাই। আমরা জানি পথটা অনেক কঠিন, এবং আপনাদের বক্তব্য যারা বিশ্বাস করেন, আপনাদেরকে যারা মনে করেন কাণ্ডারি হিসেবে, তাদের জায়গা থেকে আপনার এই বক্তব্য ডেফিনেটলি এটা অনেক কঠিন একটা জায়গা, এবং সেখান থেকে একটা নতুন সূর্যের বাংলাদেশ, নতুন একটা বাংলাদেশ, সেটা কবে আসবে আমরা জানি না, কিন্তু আপনারা পথ হেঁটে চলেছেন এবং আমরা বিশ্বাস করি সবাই মিলেই আমরা সেই বাংলাদেশটা নিয়ে আসতে পারবো। আমাদের বক্তব্যটা বা আমাদের এই অনুষ্ঠানটা এখানে শেষ করতে হচ্ছে, কিন্তু নইলে এটা নিয়ে আরো অনেক তর্ক বিতর্ক বা আলোচনা সমালোচনার জায়গা থাকতো। তবে এটা ঠিক যে ভবিষ্যতেও আপনার সঙ্গে হয়তো আমাদের বসা হবে এবং নিশ্চয়ই আমরা আপনাকে পাবো। অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাকে। জি দর্শক, আজকের মতো এখানেই শেষ করছি আমরা। যারা তখন আমাদের সঙ্গে ছিলেন তাদেরকে ধন্যবাদ জানিয়ে আসসালামু আলাইকুম। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড।